স্টুডেন্টস ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকে আমরা চলে এসেছি আমাদের উচ্চ মাধ্যমিক 2025 বংশগতি ও প্রকরণের ভিডিও নাম্বার 1 নিয়ে। আর তোমাদের প্রিয় সিরিজ ওয়ান শর্ট সিরিজ ফর উচ্চ মাধ্যমিক 2025। এটা কিন্তু আমার ফার্স্ট ভিডিও ইন দিস সিরিজ। আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে আমরা আমাদের সেশন শুরু করে দিই। তবে তা শুরু করার আগে আমি কয়েকটা কথা বলে রাখতে চাই, কারণ এটা আমাদের ফার্স্ট লেকচার। তাই তো কি সেই কথাগুলো, সেগুলো হচ্ছে প্রথমেই তোমরা একটা কাজ করবে। আমি যে পড়াবো তোমাদেরকে, ওটা যে লেখাগুলো থাকবে, এই লেখাগুলো কিন্তু থাকছে কিসে? ইংলিশে। কিন্তু তোমাদের এখন অনেকে বলবে, দাদা আমরা তো ইংলিশে পড়ে আসিনি, দাদা আমি তো ইংলিশ পারবো না ওরকম ভাবে, তাই কি হবে দাদা? তো সেরকম কোনো অসুবিধা নেই, তোমাদের কাছে ডেফিনেশন আছে। আমি বলবো না যে তোমাদেরকে এই ডেফিনেশন মুখস্থ করতে। তোমরা একটা কাজ করবে কি, তোমরা তোমাদের বইটার সাথে রাখবে। তোমরা যে টেক্সট বইটা এতদিন ফলো করে এসছো, ইট ক্যান বি ওর বাংলা মিডিয়ামের মোটা বইগুলো হয় সেগুলো, ইট ক্যান বি এনসিআরটি, ইট ক্যান বি আদার বুকস দ্যাট ইউ প্রেফার্ড ইন ইউর প্রিপারেশন ফর দ্য হোল ইয়ার। গোটা বছরের জন্য যেটা তুমি নিয়ে এসেছিলে প্রিপেয়ার করার জন্য, সেটাই তুমি একবার রাখবে সাথে। আর সেটাতে একটা পেন্সিল নেবে, পেন্সিল নিয়ে সেটাতে আন্ডারলাইন। নোটস এখন করার দরকার নেই, নোটস তুমি পরে করবে। পিডিএফ তুমি আমাদের লেটস ইমপ্রুভে পেয়ে যাবে, হয়তো তোমাদের নিচে কোনো লিঙ্ক থাকবে, আর নতবা তোমাকে অ্যাপে গিয়ে আমাদের এই ইয়েগুলো, আমাদের এই কী বলবো, পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে। সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। যেটা আমার মেইন কথা সেটা হচ্ছে ইংলিশে থাকবে, কিন্তু আমি বোঝাবো বাংলায়, কয়েকটা জিনিস লিখে দেবো বাংলায়, একদম তোমাদের কোনো অসুবিধা হবে। যদি অসুবিধা হয় কোনো রকম, তোমরা কমেন্ট বক্সে জানাবে। প্রত্যেকটা টপিক্সের উপর আমি তোমাদেরকে বলতে পারি যে তোমাদের যদি কোনো রকম কনফিউশন হয়, তোমরা কীরকমভাবে গিয়ে করবে, যে একটা টপিক লিখবে। কারণ কি, অনেক সময় ধরো একটা তুমি কোশ্চেন লিখলে, বাট আমি বুঝতেই পারছি না তুমি কোথা থেকে করছো। কারণ আবার আমি লিখবো, আমি বুঝতে পারলাম না তুমি কোথা থেকে কোশ্চেন করলে, সেটাকে আবার তুমি এক্সপ্লেন করবে। তার থেকে বেটার তুমি আগে টপিকটার নাম লিখবে, তারপরে সেখান থেকে কী কোশ্চেন আসে সেটা এইভাবে তুমি কমেন্ট বক্সে লিখে দিতে পারো। তাহলে আমি দেখে সে মতন তোমাকে অ্যান্সার বলতে পারবো, বা তোমার সেই প্রবলেমটা যদি সম্ভব হয় সলভ করতে। আমি সম্বিক রায় চলে এসেছি তোমাদের বায়োলজির উচ্চ মাধ্যমিক 2025-এর বংশগতি এবং প্রকরণ নিয়ে। তো শুরু করার আগে বলে রাখছি, চ্যানেলে যারা নতুন তারা সকলেই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, সকলেই সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে। কেন বেল আইকনটিকে প্রেস করা কেন জরুরি? বেল আইকনটিকে প্রেস করার জন্য জরুরি কারণ আমাদের এই ওয়ান শট সিরিজ নতুন শুরু হয়েছে, তোমরা সকলেই জানো। আর যারা যারা জানো না তারা এখন জেনে গেলে। তো কি হচ্ছে, ওয়ান শটে কি হচ্ছে, আমাদের রোজ রোজ ভিডিও আসছে, রোজ রোজ আমাদের ভিডিও আসছে। এখন তোমাকে যদি এই ভিডিওগুলোর কখন আসছে বা ঠিকঠাক সময় যখন আসছে, তুমি সেটা যাতে সব থেকে তাড়াতাড়ি দেখতে পারো। কারণ কি হয়, আমরা ধরো পরের দিকে যারা দেখে, পরের দিকে আছে অনেকে যারা কমেন্ট করে, তাদের যে কমেন্টগুলো ওগুলো হয়তো আমাদের মিস হয়ে যায়। ওকে, তো তুমি তাড়াতাড়ি দেখবে। আর এখন তোমাদের দেরি করার তো কোনো সময় নেই, সামনে উচ্চ মাধ্যমিক। তাই এই সিরিজে আমরা খুব কম সময়, খুব শর্টে একটা চ্যাপ্টারকে কত ভালো করে করা যায়, তার ইম্পর্টেন্ট টপিকসগুলোকে আমরা ডিসকাস করব। তাই সবার কিন্তু খুব হেল্পফুল হবে। তাই এরকম শুধু বায়োলজি না, আরও সবকটা সাবজেক্টেরই চলছে আমাদের, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি। তো তাই আমি বলবো সবাইকে অবশ্যই 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 বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে কিনা যে কোনো ভিডিও আপলোড হলে তোমরা সেটা নোটিফিকেশান পেয়ে যাও। তো আমাদের চ্যাপ্টারের নাম বংশগতি ও প্রকরণ। বংশগতি ও প্রকরণ, এটাকে আমরা যদি ইংলিশে বলি, ইংলিশে আমরা কি নামে জানি? ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন, ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন, ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন। ইনহেরিটেন্স মানে কি? হেরিডিটি মানে আমাদের বংশগতি, আর বংশগতির একক বা বেসিসকে বা ভিত্তিকে আমরা বলছি ইনহেরিটেন্স। কিভাবে? এগুলো কি দাদা এত কঠিন কঠিন কথা বলছো? সেগুলো নিয়ে আমরা এবার বেসিক ওয়েতে ডিসকাসটা করব। কি ডিসকাস করব? চলো। তো এত কিছু এখানে একটা লেখা আছে, দেখো, ইনহেরিটেন্স ইজ দি প্রসেস বাই উইচ ক্যারেক্টার্স আর পাসড অন ফ্রম প্যারেন্টস টু প্রোজেনি। ইট ইজ দ্য বেসিস অফ হেরিডিটি। খুব বড়, খুব বড় একটা আমাদের ইংলিশের লাইন দেওয়া আছে, আমরা তো কিছু বুঝলাম না। তারপরে ভ্যারিয়েশন কি লেখা আছে? ভ্যারিয়েশন ইজ দি ডিগ্রি বাই উইচ প্রোজেনি ডিফার ফ্রম দেয়ার প্যারেন্ট। এটাও আমরা ঠিক বুঝলাম না দাদা, এখন কি করে বুঝবো দাদা? তো সেই বোঝার জন্য আমি একদম বেসিক কোশ্চেন নিয়েছি। ধরো তুমি কোনো একটা, আমি গল্পের মতন করে পড়াই, ওকে? তো দেয়ারফর যারা যারা নতুন তাদেরকে বলছি। ধরো তুমি একটা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে, ওকে? আমার অনেক আত্মীয় এসছে, তুমি অনুষ্ঠান বাড়িতে গেলে, অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখছো যে তোমার এক আত্মীয় এসে বলছে, কিরে তুই এত বড় হয়ে গেছিস, তুই তো একেবারে তোর মার মতন দেখতে হয়েছিস। দ্যাট মিনস তুমি তোমার মায়ের মতন অনেকটা দেখতে হয়েছো।
তার মানে কিছু এমন ছিল যেটা কিনা তোমার মায়ের থেকে তোমার মধ্যে ট্রান্সফার হয়েছে, কিছু এমন ছিল যেই জিনিসটা তোমার মায়ের থেকে তোমার মধ্যে ট্রান্সফার হয়েছে বা তোমার মা এবং তোমার মধ্যে সিমিলার, যেটা কিনা তোমাদেরকে একটা সিমিলার টাইপ অফ অ্যাপিয়ারেন্স দিচ্ছে। সিমিলার টাইপ অফ অ্যাপিয়ারেন্স মানে একই রকম দেখতে তোমাদেরকে একটু হলেও বানাচ্ছে। তো সেটা কি, সেই জিনিসটা যে পাস হচ্ছে সেটাই কি, সেটাই আমাদের সেই জিনিসটাকে নিশ্চয় সেটাই আমাদের হচ্ছে ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স বা আমাদের বংশগতি। হেরিডিটি মানে আমাদের বংশগতি, হেরিডিটির যে বেসিস সেটাকে আমরা ইনহেরিটেন্স বলছি। তার মানে কি, যে জিনিস, যে ক্যারেক্টার, যখন কোনো যেই প্রসেসটার মাধ্যমে কোনো একটা বৈশিষ্ট্য, কোনো একটা বৈশিষ্ট্য চরিত্র আমাদের ইয়ে থেকে, প্যারেন্টসের থেকে, মা বাবাদের থেকে আমাদের মধ্যে ট্রান্সফার হয়, তখন আমরা সেই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলি ইনহেরিটেন্স। আর এটাকে আমরা ইনহেরিটেন্স বা বংশগতি দুটোই বলে থাকি। তো সেটা একদম ইনহেরিটেন্স আর বংশগতি একই একই প্রায় একই, নাথিং ডিফারেন্ট। তো একই রকম, তাই এটাকে আমরা বলছি বংশগতি বলতে পারি, ইনহেরিটেন্স বলতে পারি, যেটা তোমার ইচ্ছে। ওকে, ব্যাপারটা কি, কিছুই না, কোনো একটা চরিত্র তোমাদের প্যারেন্টসের থেকে তোমার মধ্যে ট্রান্সফার হওয়ার যে প্রসেসটা, এটাকেই আমরা হেরিডিটি বলছি। ওকে, ওয়েল অ্যান্ড গুড, ওয়েল অ্যান্ড, এটা আমরা বুঝে গেলাম একটা গল্প দিয়ে। নেক্সট কি বলেছে, ভেরিয়েশন। ভেরিয়েশনের কি লিখেছে আমি আরেকবার পড়ে দিচ্ছি। ভেরিয়েশন ইজ দি ডিগ্রি বাই উইচ প্রোজেনি ডিফার ফ্রম দেয়ার প্যারেন্ট। অনেকটা বুঝতে পেরেছি, নেক্সট বার পড়াতে আমরা অনেকটা বুঝতে পেরেছি, তবে আমাদের গল্প করে পড়তে বেশি ভালো লাগে। তো আমরা কি পড়ছি, যদি আমি বলি যে তোমাকে সেই আত্মীয় বলেছিল, কি বলেছিল, যে তুমি অনেকটা তোমার মার মতন দেখতে হয়েছো। তাই বলে এটা বলেছে কি তুমি পুরোপুরি একদম মার মতন তুমি একদমই পুরো মার একদম কপি হয়ে গেছো, মানে জেরক্স কপি, বলে কি কেউ? বলে না। কেন বলে না? ডু ইউ নো দ্যাট? কারণ আমরা কেউ ওরকম নই। ধরো আমি বলতে পারি, আমার ধরো মুখের কিছু অংশ আমার মায়ের সাথে ম্যাচ খাচ্ছে, আমার মায়ের সাথে তোমরা দেখোনি হয়তো আমার মাকে, বাট আমার মাকে দেখলে তুমি বুঝতে পারবে কিছু অনেকটা আমি আমার মার থেকে নিয়েছি। আমাকে এটা শুনতে হয়, তাই আমি এই এক্সাম্পলটা দিয়েছি। বাট আমি কি পুরোপুরি আমার মার মতন হয়েছি? হইনি। কেন? আমাদের মধ্যে কিছু ভেরিয়েশনস ছিল। ভেরিয়েশনস কেন আসে সেটা এবার বলছি। সৌম্যদীপ স্যার তোমাদেরকে ফার্স্ট ইয়েতে ক্লাস করিয়েছে হয়তো হিউম্যান রিপ্রোডাকশনই করানোর কথা, তো হিউম্যান রিপ্রোডাকশন করিয়েছে। হিউম্যান রিপ্রোডাকশনে আমরা কি পড়েছি, হিউম্যান রিপ্রোডাকশনে হিউম্যানসরা, যেহেতু এটা একটা আমাদের উচ্চতর অর্গানিজম বা উচ্চতর প্রাণী আমরা, তাই আমরা কিসের মাধ্যমে আমাদের রিপ্রোডিউস করি, কোন পদ্ধতির মাধ্যমে আমরা রিপ্রোডিউস করি? ইট ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন কি হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশন কি হয়, গ্যামেটের তৈরি হয়। সেই গ্যামেটটা কি হয়, ফার্টিলাইজড হয়। ফার্টিলাইজড হয়ে কি হয়, ফার্টিলাইজেশনে অনেক কমপ্লেক্স একটা প্রসেস, কিন্তু এটা আমরা যদি যত ইজিলি বলে দিই, বাট কি হয় আমাদের ব্যাপারটা, যেহেতু আমরা কি করছি, সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা রিপ্রোডিউস করছি ইন হিউম্যানস, তো তাতে কি হয়, কিছু ডিগ্রি অফ চেঞ্জেস বা কিছু ভ্যারিয়েশন বা কিছু পরিবর্তন দেখা যায়। সেই পরিবর্তনের জন্য আমরা আমাদের মা বাবার মতন হই না, কিছুটা ডিফারেন্ট হই, কিছুটা ডিফারেন্ট হই। তো এই যে ডিফারেন্ট হওয়ার জিনিসটা, এটাকে আমরা বলছি কি ভেরিয়েশন। ভেরিয়েশন। কিন্তু তুমি যদি একটা লোয়ার অর্গানিজম দেখো, লোয়ার অর্গানিজম বলতে লোয়ার প্রাণী, নিচের দিককার প্রাণী, ধরো একটা অ্যামিবা। অ্যামিবা কি করছে, ধরো এখানটা আমি যদি একটা অ্যামিবাকে এঁকে দিই, এই ধরনের একটা অ্যামিবা রয়েছে, আমি হয়তো ডেকে দিচ্ছি এটাকে, এখানটায় নিয়ে আসছি, এটা ধরো একটা অ্যামিবা রয়েছে। এর যদি সেল ডিভাইড করতে হয় কি করবে, এরকম করে নিচ্ছে, একটু এদিকটা এরকম হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, এখান থেকে একটা পেয়ে গেল, এখান থেকে আরেকটা হয়ে গেল। তো এদের কি, এরা দুজন একেবারেই সিমিলার হয়ে যাবে, এরা দুজনের যে বৈশিষ্ট্য, বাইরে বৈশিষ্ট্য, অন্তর্বৈশিষ্ট্য সবকিছু সিমিলার হয়ে যাবে। কারণ কি, ওরা একটা থেকেই এসছে, ওরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করছে। তার ফলে কি হচ্ছে, ওরা একেবারেই রিজেম্বল করছে একে অপরকে, বা একে অপরের মতন হচ্ছে। বাট ইন আস, আমাদের মধ্যে আমরা কি করছি, আমরা তো আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করি না, আমরা কি করছি, সেক্সুয়াল রিপ্রোডাকশন করছি। তো এই সেক্সুয়াল রিপ্রোডাকশনে গল্পটা কি আমরা এখানে তুলে ধরবো, বা কেন আমাদের মধ্যে এই চেঞ্জেসটা হচ্ছে, চলো একটু দেখে নেওয়া যাক। ধরো এটা আমাদের দুটো সেল আছে, এটা আমাদের বাবাদের সেল, আমাদের বাবার সেল, আর এটা ধরো আমাদের মায়ের সেল। বোঝা গেল? ওকে। তো এখানটায় ধরো আমার কি রয়েছে, এখানে যদি আমি দিয়ে দিই, আমার এখানে এক পেয়ার ক্রোমোজোম, এক জোড়া, এটা হলো এক জোড়া, অ্যান্ড এখানটা হয়ে গেল আরেক জোড়া, এটা হলো আরেক জোড়া। আবার সিমিলারলি আমাদের মায়েদেরও কি রয়েছে, এরকম এই এক জোড়া, আরেকটা হয়ে গেল,
এই আরেক জোড়া। এখন এখান থেকে কি হয়, এটা যদি সেল হয়, এটা যদি 2n হয়, if it is 2n and this is 2n, কি হবে এখান থেকে গ্যামেটোজেনেসিস হবে। কি হবে এখান থেকে গ্যামেটোজেনেসিস হবে। গ্যামেটোজেনেসিস, গ্যামেটোজেনেসিস, গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস মানে কি, গ্যামেটের তৈরি হয়, যখন গ্যামেট তৈরি হয় সেটাকে আমরা গ্যামেটোজেনেসিস বলি। কারণ গ্যামেটটা যে তৈরি হবে, কিরকম হবে গ্যামেটটা, এটা হয়ে যাচ্ছে আমাদের গ্যামেটের আউটার ইয়ে, আমাদের ফার্স্ট ক্রোমোজোমের একটা কপি অ্যান্ড আমাদের, এটা ভালো করে হলো না, এটা একবার ভালো করে করি, আমাদের ফার্স্ট ক্রোমোজোমের একটা কপি অ্যান্ড আমাদের সেকেন্ড ক্রোমোজোমের আরেকটা কপি থাকছে। বেশ ভালো কথা, ভালো কথা। তেমনি আমরা যদি ইন কেস অফ আমাদের এই গ্যামেটের ক্ষেত্রে দেখি, এই গ্যামেটের ক্ষেত্রেও আমরা সেম দেখতে পাবো। কি দেখতে পাবো, কি দেখতে পাচ্ছি আমরা একবার দেখে নিই চলো। আমরা দেখতে পাচ্ছি এখানেও ফার্স্ট ক্রোমোজোমের একটা কপি অ্যান্ড সেকেন্ড ক্রোমোজোমের আরেকটা কপি, সেকেন্ড ক্রোমোজোমের আরেকটা কপি। এই হয়ে গেল গ্যামেটোজেনেসিস। এই গ্যামেটোজেনেসিসের পর কি হচ্ছে, গ্যামেটোজেনেসিসের পর হয়ে যাচ্ছে আমাদের ফার্টিলাইজেশন। হয়ে যাচ্ছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে কি, দুটো নিষেক হয়ে যাবে। নিষেকটা যখন হয়ে গেল, এই নিষেকটা হওয়ার ফলে কি হলো, এই ধরো একটা সেল রয়েছে, যদি আমার এটা একটা সেল হয়, কি হয়ে যাচ্ছে, ফার্স্ট যে ফার্স্ট ক্রোমোজোমের সাথে আমাদের এই গ্যামেটের ফার্স্ট ক্রোমোজোমটা মিলে যাচ্ছে, এই দুটো একটা পেয়ার বানিয়ে নিচ্ছে অ্যান্ড অ্যান্ড আমাদের এই দুটো একটা পেয়ার বানিয়ে, সেকেন্ড ক্রোমোজোমের যেটা ছিল ওটা একটা পেয়ার বানিয়ে নিচ্ছে বা জোড়া বানিয়ে নিচ্ছে। আবার কি, এতে এখানটায় ছিল 2n, এখানটায় হলো n, আর এখানটা আবার রিস্টোর হয়ে গেল 2n। এটাই আমাদের জাইগোট। এটা হয়ে গেল আমাদের গ্যামেট। তো এই জাইগোট আর গ্যামেটের যে ব্যাপারটা, এটাকে আমরা বলছি কি, এটাই হচ্ছে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশনে। তো এখন তুমি দেখবে আমরা কি পাচ্ছি, আমরা আমাদের হাফ অংশ পাচ্ছি। এই যে তুমি যদি এখানে ভালো করে দেখো, একটা সাদা এবং একটা ব্লু, কোথা থেকে পাচ্ছি, আমাদের বাবাদের থেকে পেলাম। আর এখানে যে পিঙ্ক আর অরেঞ্জটা, সেটা আমরা আমাদের মায়েদের থেকে পেলাম। তো এটা কি হলো, এটা কি হলো, আমরা এটা বুঝতে পারলাম যে আমরা অর্ধেকটা পাচ্ছি আমাদের মায়েদের থেকে, অর্ধেকটা পাচ্ছি আমাদের বাবাদের থেকে। ধরো সেখানটার মা আমাদের মায়ের, তাহলে তোমরা এখন প্রশ্ন করতে পারো যে দাদা তাহলে তো আমরা মোস্ট প্রবাবলি মা এবং বাবার মাঝখানের ক্যারেক্টারে হতাম, কিন্তু অনেক সময় এরকম কেন হচ্ছে যে আমরা মায়েদের মতন হচ্ছি। অবশ্যই এটা একটা লেজিট কোশ্চেন, বাট দ্য থিং ইজ, অবশ্যই আমরা আমাদের মা বাবার মধ্যবর্তী ক্যারেক্টারের কিছু একটা হচ্ছি। বাট যেটা আমাদের মেইন জিনিস সেটা কি, যে ধরো কোনো সময় আমাদের অ্যাপিয়ারেন্সের জন্য মার জিনটা আমাদের মধ্যে একটু বেশি প্রকাশ পেলো। কিভাবে সেটা বেশি প্রকাশ পাচ্ছে, কিভাবে কি হচ্ছে, সেগুলো আমরা ডিসকাস করব লেটার অন। আমরা সেই জিনিসগুলো ডিসকাস করব। ওকে, তো এইভাবে আমরা জিনিসগুলো দেখব। এই যে ক্রোমোজোমগুলো দিচ্ছে, সেই ক্রোমোজোমের থেকে আমরা আমাদের আমাদের যত বৈশিষ্ট্য আছে, যে বাহ্যিক বৈশিষ্ট্য, ভেতরের বৈশিষ্ট্য, সেই সব জিনিসগুলো আমরা এখান থেকেই জানতে পারি। সব যে এই জিনিসগুলো সবকটা ক্রোমোজোমের ওপর ভিত্তি করে অবস্থিত। এখন তোমার মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে, সেই সেই প্রশ্নটা কি, যে দাদা ক্রোমোজোমে কি রয়েছে। আমি জানি অনেকে বোর হচ্ছে, কেন, কারণ কি, অনেকে বোর হচ্ছে এই কারণে যে দাদা এগুলো তুমি খুব বেসিক কথা বলছো, বেসিক্স থেকে একটু বেরিয়ে দাদা বলো। তাহলে আমি বলবো তাহলে ভিডিওটাকে একটু এগিয়ে নাও। যদি তোমার বেসিক্স ক্লিয়ার থাকে তাহলে একটু এগিয়ে নাও। আমি মনে করি সব স্টুডেন্টদের জন্য কিন্তু সব স্টুডেন্টরা কিন্তু বেসিক ভালো হয় না। তো আমি চাই যে সবাই যাতে আগে এক লেভেলে এসে পড়াশোনাটা করতে পারে। তার জন্য যারা এই বেসিক ক্লিয়ার নেই, তাদের আমি একটু বেসিক ক্লিয়ার করাতেই বেশি পছন্দ করি ফার্স্টে। তো দাদা এই ক্রোমোজোমে কি আছে, আমাদের নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে, দাদা ক্রোমোজোমে কি রয়েছে যেটার জন্য কিনা আমরা এই জিনিসগুলো অবজার্ভ করতে পারছি। ক্রোমোজোমে এমন কি থাকে, ক্রোমোজোমে কি কেউ বসে থাকে যে বলবে, না ক্রোমোজোমে কেউ বসে থাকে না। ক্রোমোজোমের ব্যাপারটা দেখছি, এই ধরো একটা সেল, এই সেলের ভিতরে রয়েছে কি নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা যে রয়েছে, এই নিউক্লিয়াসটা যে রয়েছে, এই নিউক্লিয়াসের
যদি আমরা দেখি ভালো করে, এর ভেতর আমরা জোড়ায় জোড়ায় ক্রোমোজোম পাচ্ছি। এরকম ধরো দু জোড়া আমরা এঁকে দিয়েছি, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, তো দু জোড়া আমরা এঁকেছি। ভালো করে বলছি, দেখবে ভালো করে, এটা একটা জোড়া, এটা আরেকটা জোড়া, তো জোড়ায় জোড়ায় আমরা এঁকেছি। তো এই যে ক্রোমোজোম গুলো রয়েছে, এই ক্রোমোজোম গুলোই আমাদের মেইন জিনিস। তো আমাদের কথা ছিল দাদা ক্রোমোজোম এমন কি থাকে, বা ক্রোমোজোমকে আমরা কিভাবে দেখবো। দেখো ক্রোমোজোমদের দেখা যায়, তোমরা যদি সেল ডিভিশন পড়ে থাকো, এই মেটাফেজে আমরা ক্রোমোজোমকে খুব ভালোভাবে দেখতে পারি, ক্রোমোজোমগুলোর আকার খুব ভালোভাবে দেখতে পারি মেটাফিজিক স্টেজে। বাট আমাদের ক্রোমোজোমকে কিন্তু আমরা অবশ্যই সেরকম ভাবে দেখতে পাই না। ক্রোমোজোমকে আমরা কিভাবে দেখতে পাই, ক্রোমোজোমকে আমরা দেখতে পাই কিভাবে সেটা জানার আগে আমাদের ক্রোমোজোমে কি আছে আমি এটা একবার জেনে নিই। ক্রোমোজোমে ধরো আমরা ডিএনএ 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 অনেকদিন শুনেছি, হোয়াট ইজ ডিএনএ, এবার আমরা জেনে নিই। এই ডিএনএ থেকে আমরা ক্রোমোজোমে আসবো। এই ধরো আমার রয়েছে ডিএনএ, এই ছবিটার সাথে আমরা সকলেই পরিচিত, আমরা জেনেটিক্স জানি কি না জানি ডাজেন্ট ম্যাটার। এটা হচ্ছে কি ডিএনএ, ডিএনএ স্ট্যান্ডস ফর ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ, এই ডিএনএতে কি রয়েছে, এই ডিএনএতে এ টি জি সি কিছু বেসিস রয়েছে, এগুলো কি করছে, ইনফরমেশন ক্যারি করছে। এই যে ডিএনএটা এটা কি এরকম একটা প্যাঁচানো, তুমি ধরো দুটো সুতো নেবে, দুটো সুতোকে এরকম করে পেঁচিয়ে দেবে, তাহলে কি দেখতে পাবে এরকম একটা ডবল হেলিক্যাল স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে আমরা ডবল হেলিক্যাল স্ট্রাকচার বলি। এই ডিএনএটাই যখন ধরো ধরো তুমি একটা কাজ করছো, যে ধরো এই যে তারটা রয়েছে, এই তারটাকে একটু পেঁচিয়ে দিলে, পেঁচিয়ে দাও পেঁচিয়ে দাও পেঁচিয়ে দিলে দেখো কয়েলিং তৈরি করছে, কয়েলিং তৈরি করছে, এরকম ভাবে কয়েলিং তৈরি করছে। তো তেমনি আই উড সে যখন এটাকেও আমরা একটু পেঁচিয়ে দিই, এও কি করে, কয়েল তৈরি করে, এরকম ভাবে খুব পেঁচিয়ে থাকে। এই পেঁচিয়ে যেতে যেতেই এরা খুব কনডেন্সড হতে পেঁচিয়ে যায়, এরকম কনডেন্স খুব ঘনভাবে পেঁচিয়ে যায়। ওকে, আর আলটিমেটলি ঘনভাবে পেঁচিয়ে গিয়েই ওরা কি তৈরি করে, ওরা ক্রোমোজোম তৈরি করে, ক্রোমোজোম তৈরি করে। এই ধরো একটা বাহু ক্রোমোজোমে, তাহলে এটা আমি আরেকটা বাহু এখানটা ধরতে পারি। এই যে আমাদের ক্রোমোজোম, ক্রোমোজোমকে যদি আমাদের বেসিক্যালি বুঝতে হয়, ক্রোমোজোমকে যদি আমাদের বেসিক্যালি বুঝতে হয় তাহলে আমরা কি বলবো, ক্রোমোজোম আর কিছুই না। ধরো তোমরা কেউ দেখেছো এই যে জাহাজদের যেই দড়িগুলো দিয়ে বেঁধে রাখে, জাহাজদের যেই দড়িগুলো দিয়ে বেঁধে রাখে, সেগুলো খুব মোটা মোটা বড় বড় দড়ি হয়। সেই দড়িগুলোকে ধরো, সেইগুলো আলটিমেটলি কি দিয়ে, সুতো দিয়ে তৈরি হয়। তুমি দুটো সুতো নিলে, দুটো সুতোকে পেঁচাও, সেই দুটো সুতোকে পেঁচিয়ে আরো তার সাথে আরো অনেক কয়টা সুতো পেঁচাও, এরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তুমি যদি একটা অনেক বড় ইয়ে করো, তাহলে তুমি দেখতে পাবে একটা ওরকম জাহাজ ধরে রাখার মতন দড়ি তুমি বানাতে পারবে। তো সেক্ষেত্রে তোমাকে অনেক কটা সুতো কিংবা দড়ির স্ট্র্যান্ড নিয়ে সেরকম একটা বড় দড়ি বানাতে হবে। তো তেমনি সেটা এরকমই জিনিসটা। তো এখানটায় কি রয়েছে, এইটুকুন পোর্শনটাকে আমরা বলছি কি ডিএনএ, সব থেকে কম যে পেঁচিয়ে রয়েছে এই অংশটাকে আমরা বলছি কি ডিএনএ। তার থেকে একটু বেশি পেঁচিয়ে রয়েছে, এটাকে আমরা বলছি ইউক্রোম্যাটিন, ইউক্রোম্যাটিন, CHROMATIN, ইউক্রোম্যাটিন। তার থেকে যে বেশি একটু পেঁচিয়ে রয়েছে তাকে আমরা বলছি কি হেটেরোক্রোমাটিন, HETR, হেটেরোক্রোমাটিন, CHROMATIN, হেটেরোক্রোমাটিন। এবং হেটেরোক্রোমাটিনও যখন আরো পেঁচিয়ে পেঁচিয়ে যায়, তখন আমাদের তৈরি করে কি ক্রোমোজোম, CHROMOSOME, ক্রোমোজোম, ক্রোমোজোম। এই হলো আমাদের ক্রোমোজোম। ওকে, ক্রোমোজোমে আর কিছুই নেই, ক্রোমোজোম আর কিছুই নয়। তো কি ক্রোমোজোম নাথিং বাট ডিএনএ গুলোই পেঁচিয়ে পেঁচিয়ে আমাদের ক্রোমোজোমের আকার ধারণ করে। তো আমাদের যখন আমরা বলছি যে ক্রোমোজোমটা এলো, তখন কি এলো, ডিএনএটা এলো। আর ডিএনএ কি করছে, ক্যারিজ ইনফরমেশন, ডিএনএ ক্যারিজ ইনফরমেশন, ইনফরমেশন, ইনফরমেশন। এই ইনফরমেশন ক্যারি করছে যে আমি তোমার মা কিরকম দেখতে ছিল, তুমি এখন কিরকম দেখতে, তবে এই ইনফরমেশনটাও ক্যারি করেছে।
ওকে, তারপরে এইগুলোই হচ্ছে জেনেটিক্স, বুঝতে পারলে? এগুলোই হচ্ছে জেনেটিক্স। ধরো আমি যদি বলি, আমি যদি ফর এক্সাম্পল দিই, তোমরা এখানটা একটা কিছু দেখতে পাচ্ছ, এখানটা একটা আমার স্কার রয়েছে, এই চোখের এই জায়গাটাতে অনেকের একটা স্কার হয়, এখানটা একটা স্কার হয় চোখের এই অনেকের। সেই জিনিসটা কি হয়, সেই জিনিসটা এই মোস্ট অফ দ্য টাইম সেই জিনিসটা কোলেস্ট্রলের কারণে। কোলেস্ট্রল তোমরা সকলেই পড়েছো, কোলেস্ট্রল যখন ডিপোজিট করে যায় তখন কোলেস্ট্রলের কারণে এখানটায় একটা স্কার তৈরি হতে পারে। বাট ইন মেনি কেসেস আমরা দেখতে পারি যে এটা হেরিডিটিতেও থাকে, এমন না যে কারো কোলেস্ট্রল আছে কিন্তু তার এই স্কারটা রয়েছে। কেন? কারণ তার হেরিডিটিতে রয়েছে, কারণ তার বংশে রয়েছে। তো তেমনি যদি আমি বলি যে আমারও কিন্তু কোনো কোলেস্ট্রল নেই, তাও এখানে একটা স্কার রয়েছে। কেন? কারণ আমার আগের যে আমার যে ইয়েতে ছিল, আমার যে প্যারেন্টসরা ছিল কিংবা গ্র্যান্ড প্যারেন্টসরা ছিল, তাদের মধ্যে এই জিনিসটা রয়েছে, তার জন্য আমার কাছে এখানে এসছে। এটাই হচ্ছে একটা ইনফরমেশন, যে এই ইনফরমেশনটা ডিএনএতে ছিল, সেখান থেকে আমি যে ডিএনএটা পেয়েছি সেখানটায় এটাও পেয়ে এই ইনফরমেশনটা ছিল, এখানে একটা স্কার হবে, তো তেমনি আমার একটা স্কার হয়েছে। তো এরকমই একটা জিনিস, ব্যাস। এটাই হচ্ছে আমাদের ক্রোমোজোমের ধারণা, ক্রোমোজোমের ধারণা। আর এই যে আমাদের ডিএনএটা রয়েছে, এখানটা যদি আমি ভালো করে আঁকি আমাদের ডিএনএটাকে, কারণ তোমরা বলবে দাদা ডিএনএ যে বললে ইয়ে ইনফরমেশন ক্যারি করছে, কিভাবে ইনফরমেশন ক্যারি করছে? ও কি ব্যাগ নিয়ে যায়, নাকি ও বালতি নিয়ে যায়, কিসে নিয়ে আসে সেটা একটু বলে দাও দাদা। ও ব্যাগও নিয়ে যায় না, বালতিও নিয়ে যায় না, ও নিয়ে যায় কি, ও নিয়ে যায় কিছু নিউক্লিওটাইড বেসিস। এই জিনিসগুলো তোমরা কোথায় ভালো করে পড়বে? মলিকুলার বায়োলজি। মলিকুলার বায়োলজিতে এই জিনিসগুলো ভালো করে পড়বে। তবে এখানে আমি একটা বেসিক ধারণা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো এই ডিএনএ যেটা রয়েছে, ডিএনএ একটা ধরো সেগমেন্ট, এইটুকুন অংশটাকে, ডিএনএ এর একটা অংশকে আমরা কি বলছি? জিন। ডিএনএ এর একটা অংশকে আমরা বলছি কি? জিন। অনেকে এই জিনিসটা ভুল করে যে ডিএনএ কে জিন বলে দেয়, বাট নো, ডিএনএ ইজ নট জিন। একটা ডিএনএ এর একটা সেগমেন্টকে আমরা জিন বলছি। জিন ইজ আ সেগমেন্ট সেগমেন্ট অফ ডিএনএ। তো এই সেগমেন্টটা, এই যে সেগমেন্টটা, এই সেগমেন্টটা থেকে আমরা তো এই সেগমেন্টটা যখন কোড করবো, এই সেগমেন্টটাকে যখন আমরা পড়ে বের করবো এর মধ্যে কি জিনিস রয়েছে, তো এই কি ফর্মে বের করবো এখান থেকে? এটাকে আমরা এমআরএনএ ফর্মে বের হয় আমাদের শরীরে, এমআরএনএ। এই এমআরএনএটাই তারপরে কিছু প্রোটিন তৈরি করে। প্রোটিন, তোমরা ইন ফিউচার যখন তোমরা সেন্ট্রাল ডগমা পড়বে ভালো করে, তখন এই ব্যাপারটা নিয়ে আরো ভালোভাবে জানতে পারবে যে কিভাবে প্রোটিন তৈরি হচ্ছে, কি কি হচ্ছে, ট্রান্সক্রিপ্টন, ট্রান্সলেশন, সেগুলো নেক্সট চ্যাপ্টারের বিষয়, সেগুলো আমি এখানটা আসছি না, যখন এই ডিএনএটার থেকে আমাদের ইনফরমেশন বের করব, ফার্স্ট ইনফরমেশনটা বের করবো আমাদের এমআরএনএ এর ফর্মে, সেই ইনফরমেশনটাকে তারপরে আমরা পাস করব প্রোটিন তৈরি করে। এখন কি হচ্ছে, এই প্রোটিনটা বিভিন্ন রকমের হচ্ছে। তোমার শরীরে এক রকমের প্রোটিন তৈরি হচ্ছে, আমার শরীরে আরেক রকম প্রোটিন তৈরি হচ্ছে। এই যে আমরা যদি বলি আই কালার, চোখের কালার যাদের ব্লু, তাদের শরীরে এক রকমের প্রোটিন তৈরি হচ্ছে, যাদের কালার ব্রাউন তাদের শরীরে আরেক রকম তৈরি হচ্ছে। যেহেতু তোমার আমার দুজনেরই ব্রাউন, তার মানে তোমার আর আমার এক্ষেত্রে যে প্রোটিনটা তৈরি হচ্ছে সেটা সেম, তার জন্য আমাদের কালারটা হচ্ছে। আলটিমেটলি কাজগুলো করছে প্রোটিন। যত প্রকারের কাজ রয়েছে সবকে করছে প্রোটিন, ডিএনএ খালি বহন করছে। ওকে, ডিএনএ খালি বহন করছে। মানে এটাকে যদি আমি বেসিক ইনফরমেশনে দেখি, ডিএনএ হচ্ছে যে বাজার করে আনছি ইনফরমেশন, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে এলো। এমআরএনএ কি? এমআরএনএ সেটাকে প্রসেসিং করে দিচ্ছে, এমআরএনএ সেটাকে প্রসেসিং, মাঝখানে যে প্রসেসিং, ধরো মাংস আনলো ডিএনএ, সেই মাংসটাকে সেটাকে পরিষ্কার করে দেওয়া, এক্সট্রা যা যা থাকে একটু ভালো করে কেটে নিতে হয়, ছোট ছোট পিস করে নিতে হয়, কিংবা বড় পিসই রাখতে হয় সেক্ষেত্রে, বা কোনো কার্ডস যদি দিতে হয় যে যাতে মশলাগুলো ভালো করে ভেতরে ঢোকে, তো সেই কারণে যেসব কাজগুলো এগুলোকে করছে এমআরএনএ করছে। তারপরে আসছে কি প্রোটিন, প্রোটিনই আসল মেইন রান্না বান্না করছে, প্রোটিনই আসল সব জিনিস ডিসাইড করছে যে কিভাবে কি হবে। এটাই হচ্ছে প্রোটিন। তো প্রোটিন সব কাজ করছে, সেই প্রোটিনটাই ডিফারেন্ট হয়, তার জন্য সবারকে একটু অন্যরকম হয়। তো অনেক সময় কি আমাদের মা বাবাদের শরীরে যে প্রোটিনটা তৈরি হয়, তাই আমাদের শরীরেও সেম প্রোটিন তৈরি হয়, তার জন্য আমরা অনেকটা মা বাবার মতন হই, কারণ মা বাবাদের আর আমাদের প্রোটিনের যে ইয়েটা, পুলটা, সেটা আমাদের ম্যাচ করে যায় অনেকটা, তার জন্য আমরা অনেকটা ওরকম হই আমাদের মা বাবাদের মতন ওভারঅল। তাছাড়া কিছুটা তো ডিফারেন্স থাকে, সেই ডিফারেন্সের জন্যই আমাদের ভেরিয়েশন আমরা দেখতে পাই, যেটা আমরা পড়লাম। এই হয়ে গেল তোমাদের বেসিক্স। এবার আমরা তোমাদের কিছু টার্মস বলবো, আমি তোমাদের কিছু টার্মস বলবো, সেই টার্মসগুলো যদি তোমরা ভালো করে দেখে নাও, সেই টার্মসগুলো যদি তুমি একবার ভালো করে দেখে নাও, তারপরেই তুমি গুড টু গো টু স্টার্ট ইয়োর, আমরা বলবো কি, আমাদের
জেনেটিক্সের জার্নি। তো ফার্স্ট আমাদের যে টার্মগুলো জানতে হবে, ওয়েট 1 সেকেন্ড। কনসেপ্ট অফ জিন, এই জায়গাটাকে আমি কেটে দিই, এটাকে আমি ভালো করে যদি বলি, আমি এখানটায় লিখছি কনসেপ্ট অফ আমাদের কি জানতে লাগবে, ফার্স্টে জানতে লাগবে হোয়াট ইজ জেনেটিক্স। জেনেটিক্স কে কেউ বলতে পারবে হোয়াট ইজ জেনেটিক্স? জেনেটিক্স সকলের প্রশ্ন হতে পারে, দাদা জেনেটিক্স তো আমরা বলি যে জেনেটিক্স ইজ দি ফিউচার, জেনেটিক্স দি সব, জেনেটিক্সে আমাদের সব ইনফরমেশন রয়েছে। তো হোয়াট ইজ দিস জেনেটিক্স? জেনেটিক্স আর কিছুই না। জেনেটিক্স ইজ স্টাডি অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন। দাদা একটু বাংলায় বলে দাও তাহলে ভালো হয় আমাদের। জেনেটিক্স হলো স্টাডি অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন। মানেটা কি? মানে জেনেটিক্স হলো এমন একটা ব্রাঞ্চ, জেনেটিক্স হলো এমন একটা অঙ্গ বা একটা শাখা বায়োলজির, যেখানে কিনা আমরা আমাদের ইনহেরিটেন্স, বংশগতি এবং বিভেদ, বংশগতি এবং বিভেদ, এই দুটো নিয়ে যেখানে আমরা পড়াশোনা করি, সেই যে বায়োলজির ব্রাঞ্চ, সেটাকে আমরা কি বলছি? জেনেটিক্স বলছি। সেটাকেই আমরা জেনেটিক্স বলছি। ওকে, এবার আসছি আমরা কনসেপ্ট অফ জিন। হোয়াট ইজ জিন? জিন কি জিনিস আমরা এবার একটু জেনে নিই। জিন ইজ আ সেগমেন্ট, এটা আমি আগের পাতায় লিখলাম, সেগমেন্ট অফ ডিএনএ which codes for a certain kind of protein. মানেটা কি দাদা? জিন হলো যে একটা ডিএনএ এর একটা অংশ, যেটা কিনা কি করছে, যেটা কোনো প্রোটিনকে কোড করছে। আমাদের যে ডিএনএটা তুমি দেখতে পেলে, এটার গোটাটা কিন্তু আমাদের প্রোটিন ফর্ম করছে না, সেটার কিন্তু গোটাটা আমাদের প্রোটিন ফর্মে কাজে আসছে না, সেটার কিছু অংশ আমাদের প্রোটিন ফর্মেশনে কাজে আসছে, সেটার কিছুটা অংশই আমাদের প্রোটিন ফর্মেশনে কাজে আসছে। তো সেইটুকুনটাকে আমরা বলছি ইট ইজ কি বলছি, সেইটুকুন অংশ, যেইটুকুনটা আমাদের প্রোটিন ফর্মেশনে সাহায্য করছে, তাকেই আমরা জিন বলছি। এবার আমরা আসছি আমাদের নেক্সট যেটা, সেটা হচ্ছে কনসেপ্ট অফ অ্যালিল। অ্যালিলের কনসেপ্টটা কি? অ্যালিলের কনসেপ্টটা আমি একটু বিস্তারিত বলবো। তো কনসেপ্ট অফ অ্যালিল যদি আমরা বাংলায় বলি, বাংলায় আমরা এইটাই বলে থাকি যে সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত জিন দুটিকে একটিকে অপরটির অ্যালিল বলে। সমস্ত ক্রোমোজোম, অ্যালিলের ডেফিনেশন আমি বলে দিলাম, সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত জিন দুটিকে একটিকে অপরটির অ্যালিল বলে। সমস্ত ক্রোমোজোম মানে একটা ক্রোমোজোমের পেয়ারকে, এখানে একটা ক্রোমোজোমের একটা পেয়ারকে একই লোকাস মানে একই জায়গায় অবস্থিত জিন দুটিকে একটিকে অপরটির অ্যালিল বলে। মানেটা কি? দাদা এই নিয়ে 3 বার বললে, এবার মানেটাও তো বলো। ধরো এই যে আমার কাছে রয়েছে ক্রোমোজোম, এই ধরো আমার কাছে রয়েছে, এটা হচ্ছে সমস্ত ক্রোমোজোম। মানে কি? এরা হোমোলোগাস পেয়ার এরা হোমোলোগাস ক্রোমোজোম মানে কি? এরা একে অপরের পেয়ার। তো এদের একই এরিয়াতে, ধরো এই এরিয়াতে একই লোকাসে অবস্থিত, এখানে যে অবস্থিত জিন দুটিকে, যে জিন দুটি রয়েছে, মানে এখানে একটা জিন রয়েছে, এখানে একটা জিন রয়েছে, এখানে একটা জিন রয়েছে, একটিকে অপরটির অ্যালিল বলে। এখানে যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে এ এবং এ একে অপরের
কি অ্যালিল? অ্যালিল। যদি এটা এ হয় কিংবা এটা এ হয় তাহলে এ এটার অ্যালিল, এটাও এখান থেকে আমরা বলবো এই এর অ্যালিল। তো তোমরা বলবে দাদা একটু যদি একটু ভালো করে গল্পের মাধ্যমে এই জিনিসটাও বুঝিয়ে দিতে, তুমি যতক্ষণ যেভাবে বোঝাচ্ছিলে তাহলে আমাদের আরেকটু বুঝতে ভালো লাগতো। তো ঠিক আছে, চলো বলছি। দুই বন্ধু, দুই বন্ধুকে আমরা রাখছি। দুই বন্ধুকে আমরা এখানে, দুই বন্ধুকে আমরা আঁকছি। দুই বন্ধু নাচতে নাচতে যাচ্ছে, দুই বন্ধু অনেকটা একই রকম দেখতে, দুই বন্ধু সবসময় একই সাথে থাকে। তো দুই বন্ধুর মধ্যে, তো দুই বন্ধুই ধরো এরকম ভাবে দাঁড়িয়ে আছে, দুই হাত ওপরে দুই হাত দুই পা নিচে এরকম ভাবে দাঁড়িয়ে আছে। তো একজনকে যদি বলি এই তোর যে এখানকার যে ইয়েটা কি বলবো এটাকে, তোর যেখানে ধরো এই হাড় দুটো, ওর দিকেও কি সেম হাড় দুটো আছে? সেম রকমের হাড় মানে তোর, আমরা যদি জানি, আমরা যতদূর আমরা ইয়ে হিউম্যান ফিজিওলজি পড়েছি, আমাদের এখানটাতে একটা হাড় রয়েছে, এই জায়গাটাতে আমাদের দুটো হাড় রয়েছে। তো এই জায়গাটাতে তোমার দুটো হাড় রয়েছে, তোমার বন্ধুরও দুটো হাড় রয়েছে। স্বাভাবিক কিনা? স্বাভাবিক কিনা সেটা অবশ্যই স্বাভাবিক। তাই তোমার যেহেতু দুটো রয়েছে, ওরও দুটো রয়েছে, তাই তোমার এই অংশটাকে ওর ওই অংশটার অ্যালিল বলে, মানে ওর যে এইটুকুন অংশটা, ওর আর তোমার যে অংশটা একটিকে অপরটির অ্যালিল বলছে। মানে কি, একই ইয়েতে অবস্থিত জিন দুটোকে একটিকে অপরটির অ্যালিল বলছে। এই দুটো জিনিস একই রকম দেখতে, তোমার যে হাড় দুটো ওরও হাড় দুটো, মানে কি এরা একই রকম দেখতে। যে তোমরা যেহেতু একই সাইজের বন্ধু, পাশাপাশি একই রকম সাইজেরও বটে। ওকে, আর তোমাদের এই কাজটা একই করছে। এমন হয়েছে কি এটা একজনের জন্য হাঁটতে সাহায্য করছে, আরেকজনের জন্য খেতে সাহায্য করছে, ইটস নাথিং। দুজনের জন্য এটা একই রকম কাজ করছে, দুজনের জন্যই এটা একই রকম কাজ করছে। এই হোমোলোগাস ক্রোমোজোমের অ্যালিলগুলোর যদি আমি বৈশিষ্ট্য তোমাদেরকে বলি, ইফ আই গো ফর বৈশিষ্ট্য, তোমরা যদি আমি ভালো করে বলি, তো ধরো এখানটা আমি একটু কালারটা চেঞ্জ করি। ধরো এই জায়গাটায় এই একটা লোকাস। লোকাস মানে কি? লোকাস মানে কোনো একটা জায়গা, লোকাস মানে একটা প্লেস, লোকাস ইজ নাথিং বাট আ প্লেস। ধরো এই ক্রোমোজোমের এই জায়গাটা, এই জায়গার সেম লোকাস হচ্ছে এই জায়গা, আর সমস্ত ক্রোমোজোমের সেম লোকাস হচ্ছে এই জায়গা। এই জায়গাটায় যদি হেয়ার কালারের জিন থাকে, এখানে যদি আমার হেয়ার কালার, হেয়ার COLOUR, এখানে যদি হেয়ার কালারের জিন থাকে তাহলে এখানটা তো আমার হেয়ার কালারেরই জিন থাকবে। এমন নয় যেখানে আই কালারের জিন থাকবে, COLOUR, হেয়ার কালার, হেয়ার কালার। এখানে এই ক্রোমোজোমের এই অংশটাতে যদি আমার মনে হয় যে আই কালারের জিন থাকবে, তাহলে এই অংশটা তো আই কালারেরই জিন থাকবে। তো তেমনি কি হবে, মানে ওরা একই কাজ করবে, তারা অল্টারনেটেড ফর্মে থাকতে পারে। অল্টারনেট ফর্মটা কি সেটা এবার আমি বলছি একটু পরে। বাট ওরা ওভারঅল ওদের যে মেইন কাজটা সেটা কিন্তু সেম হবে। মানে তোমার বন্ধুর ধরো হাঁটু, হাঁটু কিসে কাজে আসছে? হাঁটু গেড়ে বসতে কাজে আসছে। তোমার ক্ষেত্রেও হাঁটু গেড়ে বসতে কাজে আসছে। সেই হাঁটু দিয়ে কাউকে মারাও যাচ্ছে খুব সুন্দরভাবে, তোমার বন্ধুর ক্ষেত্রেও সেম। তো তেমনি তোমাদের জন্য হাঁটু একই রকম সাইজের, একই রকম দেখতে, যদি আমরা ওটাকে কেটে বার করি, অবশ্যই তুমি সেটা চাইবে না এই বয়সে। তো যেটা যদি আমরা বলি, এই জিনিসটা কি হচ্ছে, একটিকে অপরটির আমরা অ্যালিল বলছি। তো এই যে গ্রিন পোর্শনটা, এই গ্রিন পোর্শনটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই গ্রিন পোর্শনটা এই একটি অপরটির অ্যালিল, দুটো গ্রিন পোর্শন একটি অপরটিকে আমরা অ্যালিল বলছি। আবার অ্যালিলের সংজ্ঞাটা বলে দিচ্ছি, সমস্ত ক্রোমোজোমের, এই দুটো সমস্ত ক্রোমোজোম এর একই লোকাসে বা একই জায়গায় অবস্থিত জিন দুটিকে, এখানেও কিছু সেগমেন্ট রয়েছে, এখানেও কিছু সেগমেন্ট রয়েছে ডিএনএ, জিন দুটিকে একটিকে অপরটির অ্যালিল আমরা বলছি। এখন হেয়ার কালারের জিন যদি আমি ধরি, হেয়ার কালারের জিন যদি ধরি, একটা হয়ে যাচ্ছে আমার ক্যাপিটাল বি, একটা হয়ে যাচ্ছে স্মল বি, দুটো আমাদের অ্যালিল হতে পারে। কি কি? এই ক্যাপিটাল বি যেটা আছে এটা আমাদের ব্ল্যাক কালারের জন্য দায়ী, BLACK, ব্ল্যাক কালার। কিন্তু আমাদের স্মল বিটা কি কালার করছে? ব্রাউন, ব্রাউন কালারের জন্য দায়ী, ব্রাউন কালারের জন্য দায়ী। তো ওরা কি হয়, ওরা আলাদা একই সাথে যেতে পারে, আবার ওরা একই রকম হতে পারে। একটি অ্যালিল গুলো একে অপরের সিমিলার হতে পারে, আবার ডিসিমিলারও হতে পারে, বা আলাদা রকমেরও হতে পারে। একই রকম হতে পারে, আবার আলাদা রকমের এটাও হতে পারে। আর দুটোই ব্রাউন কালার হতে পারে, দুটোই ব্রাউন কালারের জন্য যেটা আছে সেটাই হতে পারে। তো হেয়ার জিন দুটো সিমিলার, মানে অ্যালিল দুটো একটি একটি অপরটি অ্যালিল যে দুটো রয়েছে একটি জিনের, তো একটা জিন ধরো, একটা জিন কি হচ্ছে, একটা স্পেসিফিক প্রোটিনের জন্য কোড করছে, সেটার দুটো ফর্ম থাকতে পারে, সিমিলার ফর্মও থাকতে পারে, আবার ডিফারেন্ট ফর্মও থাকতে পারে। ওকে, তো এই যে জিনটা, হেয়ার কালারের যে জিন,
সেটার ডিফারেন্ট ফর্মস থাকতে পারে, সেটা একই ফর্মে থাকতে পারে, আবার এই দুটোই হতে পারে। এটাকে নিয়ে আমাদের নেক্সট কনসেপ্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে হোমোলোগাস হেটেরোলোগাস। হোমোলোগাস অ্যান্ড হেটেরোলোগাস। আচ্ছা, এটা আমি পরে বলবো। এটা যখন আমি পিওর লাইন পড়াবো তখন বলবো, এটা এখানটায় তোমাদের জানার কোনো দরকার নেই। আরেকটা জিনিস যেটা ডমিনেন্স, যেটা জানার দরকার। ডমিনেন্স কি এখন জানানোর দরকার আছে? ডমিনেন্স এখন জানানোর দরকার নেই। ডমিনেন্স আমরা যখন একদম সিকোয়েন্সেই পড়বো। ডমিনেন্স আমাদের আরেকটা জিনিস থাকে যেটা আমরা জানতে পারি, লোকাস কি বলে। লোকাস, এ ডমিনেন্স, এইসব জিনিসগুলো আমাদের শুরুর দিকে দেওয়া থাকে। তোমরা যদি তোমাদের বই দেখবে তো কিছু শুরুর দিকে কিছু ইয়ে আছে, সেই জিনিসগুলো এমন কিছু না, সেই জিনিসগুলো আমরা জানবো, কোনো অসুবিধা তো হওয়ার কথা নয়। অ্যাকচুয়ালি এই জিনিসটা আমরা পরে আরো ভালো করে দেখবো, যখন ডমিনেন্স পড়বো তখন ডমিনেন্স জানবো। ওকে, তো এবার আমরা আসি এই ডায়াগ্রামটাতে। হোয়াট ইজ দিস ডায়াগ্রাম? এই ডায়াগ্রামটাতে কিছুই না, এটা ডিএনএ দেখিয়েছে। ডিএনএ কিভাবে একটা ক্রোমোজোমে পরিণত হচ্ছে এটাই তোমাদেরকে জানতে লাগবে না এখন। এটা মেইনলি আমাদের এই মলিকুলার বেসিসের একটা ডায়াগ্রাম, তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। কি হয় এখানে ডিএনএ এটা কিছু দেখো এখানে কিছু হলুদ হলুদ স্ট্রাকচার রয়েছে। এটা কি পুঁথির মতন একটা স্ট্রাকচার বানিয়েছে। তো এটাকে আমরা কি বলছি? বিডস অন স্ট্রিং। মানে বিডস মানে পুঁথি একটা তারের মধ্যে রয়েছে, তাই এটাকে আমরা এই স্ট্রাকচারটাকে আমরা বলছি বিডস অন স্ট্রিং। বিডস অন স্ট্রিং আমরা এই স্ট্রাকচারটাকে বলছি। এটা কিছুই না, হিস্টোন প্রোটিনস। তোমরা এটা ভালো করে পড়বে, আমি এখানে এটার ওপর বেশি যাচ্ছি না। হিস্টোন প্রোটিনস থাকে, হিস্টোন অক্টামার্স থাকে, H1 H1 কি বলছি H3 H4 H2A H2B আর H1, এই যে এই জিনিসটা তোমাদের থাকছে। তো এইগুলোর পেঁচিয়ে পেঁচিয়ে থাকছে, তো সেগুলো আবার সলিনয়েড, স্প্রিংয়ের মতন সলিনয়েড পারফর্ম করছে, সেগুলো আরও পেঁচিয়ে এরকমভাবে থাকছে, সেগুলো পেঁচিয়ে পেঁচিয়ে এরকমভাবে আমাদের ক্রোমোজোম তৈরি করছে। এই জিনিসগুলো আমাদের একদম বেসিক জিনিস, এগুলো আমাদের জানানো হয়েছিল একসময়, এখন আর এগুলো আমাদের আসছে না। এবার আমরা চলে আসছি আমাদের নেক্সট টপিকে। সেটা হচ্ছে কি মেন্ডেলিয়ান জেনেটিক্স। ওকে, মেন্ডেলের জেনেটিক্স বা মেন্ডেলিয়ান জেনেটিক্স। মেন্ডেলের একটা গল্প আমি তোমাদেরকে আগে বলে দিই, তারপরে আমি এই বিষয়টাকে আরো ভালোভাবে তোমাদের সামনে তুলে ধরতে চাই। আমি তুলে ধরতে চাই। তো কি, মেন্ডেলের একটা গল্প বলি। তোমরা যদি ভেবে থাকো যে মেন্ডেল খুব ভালো বা খুব বড় একজন সায়েন্টিস্ট, তবে কিন্তু তিনি নন। অ্যাকচুয়ালি তিনি কোনো সায়েন্টিস্ট নন, তিনি একজন ইয়েতে ছিল। উনি আমাদের কি বলবো, চার্চ হয় না, চার্চে উনি কাজ করতেন। তো চার্চে থাকতেন, চার্চের গার্ডেন ছিল, সেখানে উনি একটু আধটু কাজ করতেন, কিংবা চার্চেরও কোনো অনেক সময় কাজ করতেন। আমি এটা শিওর নই উনি প্রিস্ট ছিলেন কিনা, বাট উনি চার্চের সাথে জড়িত ছিলেন। ওকে, ওনার কোনো সায়েন্টিফিক তেমন কোনো ইয়ে ছিল না। তো উনি চার্চে ছিলেন, চার্চে কাজ করতো। চার্চে কাজ করার সময় উনি কি করতেন, যে উনি একদিন এই গার্ডেনিং করতে করতে কিছু ওনার এমন কিছু দেখতে পেয়েছেন যেটাতে উনি খুব ইন্টারেস্টেড ফিল করেছেন। খুব ফ্যাসিনেটেড হয়ে উনি ইন্টারেস্টিং ফিল মনে হয়েছে ওনার কাছে ইন্টারেস্টিং, তাই উনি কি করেছে, এই যে ইয়ে নিয়ে গার্ডেনিং নিয়ে উনি স্টাডি করা শুরু করেছেন। স্টাডি করতে 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 উনি ক বছর স্টাডি করেছেন 7 বছর। যদি তোমাদের কাছে জিজ্ঞাসা করে ক বছর ধরে স্টাডি করেছিলেন উনি, ইউ স্টাডিড ফর 7 ইয়ার্স। 7টা বছর। কিসের ওপর? আমাদের মটরশুঁটির ওপর। বাই দ্য ওয়ে, তোমাদের সবাই ছোটবেলায় মায়েরা যখন কোনো কিছু রান্না করতো মটরশুঁটি ছুলতে বসিয়ে দিত না, তো সেই মটরশুঁটির ওপর। মটরশুঁটিকে আমরা ইয়েতে কি বলি, ইংলিশে আমরা বলি কি গার্ডেন পি। গার্ডেন পি এর ইয়ে আমাদের কি বলছো ওটাকে, সাইন্টিফিক নেম বলো। কে বলতে পারবে গার্ডেন পি এর সাইন্টিফিক নেম? গার্ডেন পি এর সাইন্টিফিক নেম হচ্ছে পাইসাম স্যাটিভাম। পাইসাম স্যাটিভাম। অবশ্যই সাইন্টিফিক নেম লেখার পরে তার নিচে একটা দাগ দিতে কিন্তু ভুলবে না। তোমরা কিন্তু অনেকেই এই ভুলটা করে নাও পরীক্ষার সময়। তোমরা কি করবে, ধরো তোমাদের কাছে মেন্ডেলের কাজের উপর লিখতে দিল, তুমি লিখলে গার্ডেন পি এর ওপর কাজ করেছিল, ব্র্যাকেটে লিখে দিলে, বা মটরশুঁটির ওপর কাজ করেছিল, ব্র্যাকেটে লিখে দিলে, পাইসাম স্যাটিভাম নিচে দাগ দিলে না, তাহলে কিন্তু তুমি একটা চান্স দিলে এক্সামিনারকে নাম্বার কাটার জন্য।
এটা যেন না হয়, এই জিনিসগুলো করবেন। আমি জানি তুমি কনসেপ্ট ক্লিয়ার করেছো, পড়েছো, ভালো পড়েছো, আই নো, বাট এই ছোট ছোট ভুলগুলোই কিন্তু অনেক সময় বড় বড় ভুলে পরিণত হয়ে যায়। বাই দ্য ওয়ে, তো উনি কবে কাজ করেছিলেন? উনি কাজ করেছিল 1856 থেকে 1863, from 1856 to 1863, এই টাইম স্পেনে উনি কাজ করেছিলেন। উনি কাজ করে এটা পাবলিশ করতে দিয়েছিলেন কাকে? এই 1865 সাল। মনে রাখবে 1856 to 63, একটা সাল মনে রাখবে আর কত বছর কাজ করেছিল সেটা মনে রাখবে, তাহলেই মনে পড়ে যাবে। তার দু বছর পর তার দু বছর পর তার দু বছর পর উনি কি করলো? এই গাছগুলিকে উনি পাবলিশের জন্য দিল। কিন্তু ওনার যেই পাবলিশ করার যে আহ, ব্যাপারটা, যে তখন কি হয়েছিল, আমরা অনেকেই এই জিনিসটা পড়ি বা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কেন আমাদের মেন্ডেল স্বীকৃতি পায়নি, তার জীবনকালে মেন্ডেল কেন স্বীকৃতি পায়নি। ওকে, এটা কিন্তু কয়েকটা পয়েন্টস রয়েছে, সেই পয়েন্টসগুলো কিন্তু তোমরা পড়বে ভালো করে। ওকে, এগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে, ভালো করে পড়বে। তো কি হয়েছিল ব্যাপারটা আমি তোমাদের এখানে বলছি। তো ওই টাইমে কিনা ডারউইনের তত্ত্বের ওপর সবার খুব অন্ধভক্ত ছিল। আর সে এই ডারউইনের ভক্তির জন্য, আর উনি কি করেছিল মেন্ডেল, তোমরা একটু পরে দেখতে পারবে যেটা আমি দেখাবো, অঙ্ককে ইন্ট্রোডিউস করেছিল কোথায়? আমাদের যে বায়োলজিতে। ওই টাইমের বায়োলজিস্টরা অঙ্ক ঠিকঠাকভাবে ভাবতো যে অঙ্ক কি করে আসতে পারে বায়োলজিতে। বায়োলজি অঙ্ক একটা আলাদা আলাদা জিনিস, অঙ্ক একটা ফান্ডামেন্টাল জিনিস। আমাদের বায়োলজি একটা খুব এনহ্যান্স এই জিনিস অনেকে মনে করতো, তাই বায়োলজির সাথে অঙ্কের রিলেশন অনেকে কেউ খুঁজে পেত না। অ্যান্ড থার্ডলি, ফার্স্ট অফ অল ডারউইনের ইয়েতে ছিল, ডারউইনের কি বলবো ওটাকে, যে মতধারায় বিশ্বাসী ছিল গোটা বিশ্ব তখন। সেকেন্ডলি, ম্যাথামেটিক্যাল ইকুয়েশনস ইউজ করেছিল আমাদের মেন্ডেল, তার জন্য অনেকে বুঝতে পারেনি। থার্ডলি যদি বলি আমরা, কমিউনিকেশনের অভাব বলতে কি, কমিউনিকেশন মানে, এখন ধরো আমাদের একটা কি হলো, আমাদের কোনো রকম কোনো আমি একটা জিনিস ইয়ে করলাম, বের করলাম, বা যেটা নিয়ে আমি খুব ইন্টারেস্টেড, সেই জিনিসটা আমি ধরো কোনো একটা লিঙ্কডইন খুললাম, লিঙ্কডইনে গিয়ে আমি আমাদের কোনো যে যে ধরো প্রফেসর আছেন এমন কাউকে গিয়ে পিচ করলাম, ওনার যদি ভালো লাগলো তার মাধ্যমে আমি সেটাকে ওই পেপারটা আমি পাবলিশ করলাম তার আন্ডারে, এরকম ভাবে করাই যায়। বাট তখনকার দিনে এত ভালো কানেক্টিভিটি ছিল না, তাই উনি কাউকে অ্যাপ্রোচও করতে পারেননি ঠিক মতন করে। তার জন্য যেহেতু কানেক্টিভিটি ছিল না, তাই ওনার কাজটা সেভাবে স্বীকৃতি পায়নি, এটা একটা কারণ। এইসব কারণের জন্য এইসব কারণের জন্য ওনার কাজকে কেউ ভ্যালু করেনি, ওনার কাজকে কেউ ভ্যালু করেনি। আর আমি যে একটু আগে যেটা বললাম, উনি কোনো সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি, উনি কোথা থেকে এসে, একদম একদম ইয়ে থেকে, কি বলছো ওটাকে, চার্চ থেকে এসেছেন। তাই ওনার কাজের কেউ তখন খুব একটা ভ্যালু করেনি, ওনার কাজের কেউ তখন খুব একটা ভ্যালু করেনি। বাট আফটার ফিউ ডেকেডস, কয়েকটা দশক পেরিয়ে যাওয়ার পরে 1900 সালে কার্ল কোরেন্স অ্যান্ড হুগো দি ভ্রিস, এই হুগো দি ভ্রিস কোন হুগো দি ভ্রিস? যিনি মিউটেশন থিওরি দিয়েছিল। যারা যারা পড়েছো আমার কাছে, কি বলছে ওটাকে, ইভলিউশন, তারা খুব ভালো করে জানবে, তারা খুব ভালো করে জানবে। ইভলিউশনের ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আছে, দেখে নেবে। তো ইভলিউশনের যে আমরা হুগো দি ভ্রিসের কথা বলছি, এই হুগো দি ভ্রিস 1900 সালে উনিও এই জেনেটিক্সের উপর কাজ করতে করতে একটা পেপার পাবলিশ করতে গিয়েছেন। এখন পাবলিশ করতে গিয়ে পাবলিশার বলছে যে এই কাজ তো অনেকটা ইনফ্লুয়েন্স বা কপিড কাজ মনে হচ্ছে, বললে তখন এই হুগো দি ভ্রিস এন্ড কার্ল কোরেন্স বললো যে কেন কেন এরকম বলছেন আপনি? তো সেখান থেকে কথা এলো যে আমাদের এইরকম একটা কাজ কিনা আগেও মানে পাবলিশিং এর জন্য এসেছিল, বাট ওটাকে আমরা তখন পাবলিশ করিনি 1865 সালে। তো ওনারা তখন ভাবলো আমরা 1900 সালে করছি, 65 সালে, ধরে নাও 2000 সালে কেউ একটা জিনিস বের করলো, সে ভাবছে 65 সালে আমার কাজ আগে বের হয়ে গেছে, কি ব্যাপার। তখন তো ওনারা এই জায়গাটায় গিয়ে, মানে এই ওনার যে লিড চাইলো, যে পাবলিশারের থেকে যে লিড চাইলো, কোথা থেকে এসেছিল পেপারটা, কে বের করেছিল পেপারটা, সায়েন্টিস্টের নাম কি, তখন ওনারা পাবলিশিং হাউসের তোমার ঠিকানা দিতে হয়, সেখানটায় ঠিকানা দিয়েছিল মেন্ডেল, তো সেই ঠিকানাই কার্ল কোরেন্স এবং হুগো দি ভ্রিসকে দেওয়া হয়। সেখান থেকে ওনারা গিয়ে দেখতে পারেন যে অনেক ডায়েরিসে আমাদের মেন্ডেল কি করেছিল, তার এত যে স্টাডি, তার যে স্টাডির 7 বছর যে স্টাডির যে নোট, সেই সব কিছু উনি একদম খুব থরলি, খুব ভালোভাবে লিখে গেছেন। তো সেখান থেকেই আমরা এটা বলি কি, সেখান থেকে আমরা মেন্ডেলের স্বীকৃতি দেই এই হুগো দি ভ্রিস এবং কার্ল কোরেন্সের মাধ্যমে। তাই ডিসকভার করেছিলেন কে? মেন্ডেল।
আর রিডিসকভার করেছিল কার্ল কোরেন্স অ্যান্ড হুগো দি ভ্রিস 1900 সালে। এখান থেকে কিন্তু মাঝে মধ্যে এই কোশ্চেনটা কিন্তু দিয়ে দেয় যে কার্ল কোরেন্স আর হুগো দি ভ্রিস কবে এই জিনিসটা রিডিসকভার করেছিল। অনেকে এটা বুঝতে পারে না, দাদা রিডিসকভার মানে কি, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, সেই জিনিসটাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো এখন যদি বলি মেন্ডেল ফেল কি কারণে করলো, সেটা তো আমি বললাম, বাট মেন্ডেলের যে কাজ এতটা ভালো কি করে বা এতটা আমরা স্বীকৃতি দিচ্ছি কেন, সেগুলো আমরা ফার্স্টে বলছি। ফার্স্ট, উনি পিওর লাইন বা ট্রু ব্রিডিং লাইনকে বের করেছিল। ট্রু ব্রিডিং লাইন, DING, ট্রু ব্রিডিং লাইন মানে উনি বিশুদ্ধ প্রকট, বিশুদ্ধ প্রচ্ছন্ন এই জিনিসগুলো নিয়ে ঠিকঠাকভাবে বার করতে পেরেছেন, আইসোলেট করতে পেরেছেন, তার জন্য ওনার কাজ। এখন ধরো তোমরা এটা জানো তাই আমি বলছি, একটু পরে তো আরো ভালো করে জানবে। ধরো একটা রয়েছে লম্বা গাছ, ইট ক্যান বি, হোয়াট, ইট ক্যান বি TT, ইট ক্যান বি TT, ক্যাপিটাল T, স্মল t। এখন কোনটা সেটা? পিওর হচ্ছে পিওর, বা বিশুদ্ধ প্রকট হচ্ছে এটা বিশুদ্ধ, এর মধ্যে কোনো মিলাওয়াট নেই, এর মধ্যে মিলাওয়াট রয়েছে। তো এই বিশুদ্ধটাকে খুঁজে বের করার জন্য যে মেন্ডেলের আপ্রাণ প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে কিন্তু ওনাকে অনেকটা সফল করে দিতে পেরেছেন। আর এই ট্রু ব্রিডিং লাইন, এই জিনিসটাকে ঠিকঠাকভাবে সিলেক্ট করার জন্য, উনি যত সম্ভবত শোনা যায় উনি 3 থেকে 4 বছর এই কাজটাতেই দিয়েছে। ওনার ওভারঅল কাজ হচ্ছে 7 বছরের, তার মাঝখানে 3-4 বছর উনি এখানটাতেই দিয়ে দিয়েছে। এই হচ্ছে এক কারণ। দুই, যদি আমরা বলি কেন ওনার কাজ এত ভালো হয়েছে, লাইফ স্প্যান। লাইফ স্প্যান আমাদের পাইসাম স্যাটাইভামের খুব কম। মানে কি, ওর একটা গাছ ছোট থেকে বড় হয়ে সেনেসেন্সে গিয়ে ডেথ হয়ে যাওয়া পর্যন্ত ওর সাইজ, ওর টাইমটা কিরকম। ধরো আমি যদি একটা ড্রসোফিলা বা মডেল অর্গানিজম পড়ার সময় আমরা যে জিনিসগুলো পড়ি, যে একটা মডেল অর্গানিজমের লাইফ স্প্যান সবসময় ছোট হতো কেন, কারণ ওকে আমরা অবজার্ভ করবো, ওর 10টা 12টা 50টা 100টা 300টা 1000টা এরকম এতগুলো জেনারেশনকে আমরা অবজার্ভ করতে চাই। তো যদি আমরা এতগুলো জেনারেশনকে অবজার্ভ করতে চাই আর আমাদের একটা জেনারেশনের বয়স যদি 150 বছর হয়, আমরা কি দেখতে পাবো? একটা গোটা জেনারেশনকেই আমরা ঠিকঠাকভাবে দেখতে পারবো না। তাহলে কি করে হবে? তাহলে তো আমরা ঠিকঠাকভাবে ওদের উপর স্টাডি করতে পারবো না, স্বাভাবিক। তাই যাতে ওদের আমি অনেক একটা বড় স্যাম্পলিং সাইজটা মানে ওদের একটা অনেক কটা জেনারেশনকে আমরা স্টাডি করতে পারি, তার জন্য লাইফ স্প্যানটা ওদের কম হতে হবে। ওকে, তাই লাইফ স্প্যান কমওয়ালা প্লান্ট চুজ করেছিল পাইসাম স্যাটাইভাম বা গার্ডেন পি বা মটরশুঁটি, যেটাই বলো না কেন তুমি। আর ওনার স্যাম্পলিং সাইজ স্যাম্পলিং সাইজ ছিল অনেক বেশি। মানে স্যাম্পলিং সাইজ কি সেটা আমরা একবার বেছে নিচ্ছি। কিরকম এটা, ধরো তোমাদের একটা জনসংখ্যা গণনা হবে, সেই জনসংখ্যা গণনায় যে সেক্স রেশিও কেমন সেই জিনিসটা বের করা হবে। এই সেক্স রেশিও কেমন সেটা বের করার জন্য একদল কি করলো, একদল একটা কাজ করলো যে ওরা 10টা বাড়িতে গেল, 10টা বাড়ি থেকে জিজ্ঞাসা করলো যে তোমাদের বাড়িতে কজন আছে, তাদের মধ্যে কজন মেল, কজন ফিমেল, কজন বাচ্চা, কজন বড়, কজনের বয়স কত, এই জিনিসগুলো জিজ্ঞাসা করলো। এটা দিয়ে ওরা একটা কনক্লুশনে এলো যে ইন্ডিয়াতে যেহেতু এক কি বলবো 1 কিলোমিটার স্কোয়ারে এরকম 10টা বাড়ি রয়েছে, তার জন্য আমাদের পপুলেশন হয়ে যাচ্ছে এত, আর সেখানটায় আমাদের সেক্স রেশিও হয়ে যাচ্ছে ধরো 100:98। তাদের আন্দাজে ভাবছে যে তারা ঠিক, বাট ধরো আরেক দল পাবলিক আছে যারা কি করলো, স্যাম্পলিং সাইজটা হিউজ করে দিল। স্যাম্পলিং সাইজটা প্রত্যেকটা ঘরে গিয়ে বানালো, মানে প্রত্যেক গোটা ইন্ডিয়ার প্রত্যেকটা বাড়ি গিয়ে তাদের প্রত্যেকটা ডেটা কালেক্ট করে বানালো। সেক্ষেত্রে কি হবে, সেই ডেটাটার ভ্যালুটা বেশি হবে, সেই ডেটাটার অ্যাকুরেসি বেটার হবে। ওকে, সেই ডেটার অ্যাকুরেসি বেটার হবে। তো এইভাবে আমরা আমাদের যদি স্যাম্পলিং সাইজ বড় করি তাহলে আমরা বেশি অ্যাকুরেসির কাছে চলে যাই। তো এর জন্য ওনার স্যাম্পলিং যে সাইজটা এটা অনেকটা বড় ছিল। ওকে, এবার আসছে আমাদের 4 নম্বর সেটা হচ্ছে কন্ট্রাস্টিং ট্রেডস বা বিপরীতমুখী কি ট্রেডস মানে বৈশিষ্ট্য। কন্ট্রাস্টিং ট্রেডস মানে একদম বিপরীতমুখী, আচ্ছা সরি, TRAITS ট্রেডস।
ট্রেটস মানে কি কন্ট্রাস্টিং ট্রেটস মানে কি বিপরীতমুখী বৈশিষ্ট্য। বিপরীতমুখী বৈশিষ্ট্য কিরকম? যদি গাছগুলো এরকম হতো, একটা খুব লম্বা, তারপর আরেকটু ছোট, তারপর আরেকটু ছোট, তাহলে আরেকটু ছোট, তাহলে আরেকটু ছোট, আর সব থেকে লাস্ট একদম ছোট। যদি ওগুলো এরকম হতো, উনি স্টাডি করতে অনেকটা অসুবিধা হতো, ওনার সেক্ষেত্রে স্টাডি করতে খুবই অসুবিধা হতো। বাট উনি কি যাচ্ছিলেন যাতে ঠিকঠাকভাবে স্টাডি করা যায়, তাই উনি কি করলেন, এমন কিছু ক্যারেক্টার বাঁচলেন যেগুলো কিনা কন্ট্রাস্টিং, লম্বা ছোট, কুচকানো গোল, হলুদ গ্রিন। ওকে, ফুলের পজিশন ওপরে এপিকাল, একদম এদিকে লেটারাল। তো এই জিনিসগুলো আমরা দেখতে পাই যেগুলো কন্ট্রাস্টিং। তো কন্ট্রাস্টিং মানে কি একদম বিপরীতমুখী বৈশিষ্ট্য। তো এগুলো এরকম কটা ক্যারেক্টার উনি চুজ করেছিল, ক্যারেক্টার উনি চুজ করেছিল 7 ক্যারেক্টার। 7টা ক্যারেক্টার মানে আমাদের 14টা ট্রেডস, 7টা চরিত্র, TRAI, 7টা চরিত্র এবং তাদের 14টা বৈশিষ্ট্য, 7 × 2 14টা বৈশিষ্ট্য নিয়ে উনি এই কাজটা করেছিলেন। তো ওনার কাজের এইটাই হচ্ছে আমাদের মেইন একটা ইয়ে। তো এই কাজগুলোতে উনি কোন কোন ট্রেডসগুলো নিয়েছিলেন বা কোন কোন ক্যারেক্টারগুলো নিয়েছিলেন, চলো একবার দেখে নেওয়া যায়। সেটা কি, ফার্স্ট যে উনি নিয়েছিলেন সেটা হচ্ছে এইটা। কি, তুমি ভালো করে দেখবে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখবে, এই জায়গা থেকে কিন্তু খুব বেশি করে কোশ্চেন আসে, এই স্লাইডটা থেকে কিন্তু খুব ভালো করে কোশ্চেন আসে। তাই তুমি এই জিনিসগুলো একটু ভালো করে আমি বলবো যে দেখবে। কেন? ফার্স্টে কি বলেছে, স্টেমের হাইটটা কি বলেছে, স্টেমের হাইটটা বলেছে ডমিনেন্ট টল, একটা হচ্ছে ডর্ফ। ডমিনেন্ট কি, ডর্ফ কি, আমি একটু পরে বলছি। ডমিনেন্ট, রিসেসিভ, এগুলো কি আমি একটু পরে বলছি। স্টেমের হাইট লম্বা হচ্ছে না বেটে হচ্ছে। ওকে, তো ক্রোমোজোম, এটা এই জিনটা যেটা স্টেমের হাইটকে ডিসাইড করছে, এটা কত নাম্বার ক্রোমোজোমে অবস্থিত, 4 নাম্বার ক্রোমোজোমে। এই জিনিসটা আমি বলবো নো নিড, বাট তোমরা চাইলে পড়তে পারো, এক্সট্রা ইনফরমেশন। তারপরে কি বলছে, সিড কালার, স্টেম হাইট, সিড কালার। এবার সিড কালার কি হতে পারে, ইয়েলো হতে পারে ডমিনেন্ট, অ্যান্ড গ্রিন হতে পারে, যেটার মানে কি, গ্রিন মানে সেটা হচ্ছে রিসেসিভ। সিমিলারলি সিডের শেপ রাউন্ডেড হতে পারে, গোল হতে পারে সিডগুলো, সেটা হচ্ছে ডমিনেন্ট। আর যদি রিঙ্কেল মানে কোচকানো হতে পারে, সেটা হচ্ছে রিসেসিভ। আরেকটা হচ্ছে ফ্লাওয়ারের কালার কি বলছি, ফ্লাওয়ারের কালার যদি হয় আমাদের ভায়োলেট হলে সেটা ডমিনেন্ট, অ্যান্ড হোয়াইট হলে সেটা রিসেসিভ। তো তেমনি আবার যদি আমি আসি ফ্লাওয়ারের পজিশন, একদম উপরে এক্সিয়াল হলে সেটা হয়ে যাচ্ছে ডমিনেন্ট, আর টার্মিনাল হলে সেটা হয়ে যাচ্ছে আমাদের রিসেসিভ। বা পডের কালার, বা আমরা যদি বলি পডের কালার যদি হয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, কি পডের কালারের মধ্যে হয়ে যাচ্ছে গ্রিন হচ্ছে ডমিনেন্ট, অ্যান্ড ইয়েলো হয়ে যাচ্ছে রিসেসিভ। অ্যান্ড লাস্টলি আমাদের পডের শেপ কি বলেছে, পডের শেপ বলেছে আমরা যদি ইনফ্লেটেড মানে যদি ফোলানো হয়, তাহলে হবে সেটা মানে কি, ফোলানো হলে সেটা ডমিনেন্ট, আর কনস্ট্রিক্টেড মানে আমাদের রিসেসিভ। এখন এই ডমিনেন্ট রিসেসিভটা কি দাদা একটু বুঝিয়ে দাও। বুঝি, ধরো হাইট রয়েছে, হাইটের জিন, লম্বা হাইটকে এই জিনটা কন্ট্রোল করছে, টল হাইট অ্যান্ড ডর্ফ হাইট, মানে DWARF, ডর্ফ মানে কি বেটে। এটা নয় কিন্তু, বাই দেবে, হ্যাঁ, এটা অনেকে ভেবে নিতে পারো, তাই আমি এটাকে ভালো করে দিচ্ছি। বেটে, টল মানে লম্বা, টল মানে আমাদের লম্বা। তো যখন এরকম ভাবে দুটো টিটি থাকছে, সেক্ষেত্রে আমাদের প্লান্টটা কি হয়ে যাচ্ছে, লম্বা হবে। কিংবা যদি এখানে স্মল টি থাকে, সেক্ষেত্রে আমাদের প্লান্টটা কি হয়ে যাবে, সিমিলারলি বেটে হয়ে যাবে, বেটে। বা যদি ইন কেস অফ ইন দিস কেস, যখন ক্যাপিটাল টি দুজন একসাথে থাকবে, সেক্ষেত্রে আমাদের প্ল্যানটা কিরকম হবে, লম্বা হবে, পেটে হবে, না মাঝারি হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের প্ল্যানটা অলওয়েজ দেখা যাচ্ছে কি হচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। তার মানে কি,
আমাদের এই লম্বার যে জিনটা ক্যাপিটাল টি এ কি করছে, স্মল টিকে ডমিনেট করে দিচ্ছে, স্মল টিকে ডমিনেট করে দিচ্ছে। মানে দুজন যখন একসাথে থাকছে বলছে এই তুমি দাঁড়াও, তুমি আসতে থাকো। তোমরা দেখবে তোমাদের বাড়িতে মা বাবাদের মধ্যে একজন ডমিনেন্ট একজন রিসেসিভ, এটা কিন্তু একদম সত্যি, প্রত্যেকটা বাড়িতে একজন ডমিনেন্ট আর একজন রিসেসিভ থাকছে। দেখবে এটা কিভাবে বুঝতে পারবে, ধরো আজকে ধরো কারোর বাড়িতে মা ডমিনেন্ট, ওকে, তো একদিন ধরো বাবা বললো যে আজকে এটা খেতে ইচ্ছে করছে। এখন মা যদি মনে করে, যদি বাবা ডমিনেন্ট হয় সেক্ষেত্রে ওইটাই জিনিস রান্না হবে, নো ডাউট। কিন্তু যদি মা ডমিনেন্ট হয়, মা যেটা মনে হবে সেটাই করবে। মা যদি মনে হয় না ওটাতে একটু খাটনি বেশি, ওটা এখন হবে না, তার মানে ওটা হবে না। আর যদি মনে হয় মার যে হ্যাঁ ওটাই হবে, ওটা হবে। তো সেক্ষেত্রে কে ডমিনেন্ট সেটার উপর ম্যাটার করছে। তো তেমনি এখানেও আমাদের যে জিনগুলোর অ্যালিল, এই স্মল টি ক্যাপিটাল টি, একটি তো অপরটির অ্যালিল, এগুলো হচ্ছে যে এরও যদি একসাথে থাকে তাহলে আমরা বলবো ওটা অলওয়েজ ডমিনেন্ট হচ্ছে কি এই ক্যাপিটাল টিটা বা লম্বার জিনটা, সেটাই হচ্ছে ডমিনেন্ট। তো সেরকমভাবেই যে যেটার উপর ডমিনেন্ট, লম্বার যে জিনটা সেটা এক্ষেত্রে ডমিনেন্ট। সেকেন্ডলি সিডের কালারের ক্ষেত্রে ইয়েলো কালারের যে জিনটা সেটা ডমিনেন্ট। সিড শেপের ক্ষেত্রে রাউন্ডের যে জিনটা সেটা রাউন্ডের জিনটা টপিক। ফ্লাওয়ারের ক্ষেত্রে ভায়োলেট কালারের জিনটা ডমিনেন্ট, ওকে। তারপরে আমাদের ফ্লাওয়ারের পজিশনের ক্ষেত্রে এক্সাইল, মানে যেটা একদম এক্সিয়াল বার্ডে হবে সেগুলো হচ্ছে আমাদের ডমিনেন্ট হয়ে যাচ্ছে। ওভার টার্মিনাল, মানে শুধু একদম প্রান্তে যেটা হবে একদম টপে, সেটা হয়ে যাচ্ছে রিসেসিভ। যদি রিসেসিভের জিনটা থাকে আর যদি টার্মিনালের একটা জিন থাকে আর এক্সিয়ালের একটা জিন থাকে, মানে একটা, হ্যাঁ একটা জিন একটা অ্যালিল থাকে, সেক্ষেত্রে কি হবে, সেই জিনে যদি সেক্ষেত্রে অ্যাক্সিয়ালের যে বৈশিষ্ট্য সেটাই প্রকাশ পাবে। কারণ কি, অ্যাক্সিয়ালের অ্যালিলটা যেটা রয়েছে এটা ডমিনেন্ট ওভার টার্মিনালের, ওকে। ওকে, পড কালারের জন্য গ্রিন বললাম। পড কালার আর সিড কালার এই দুটো কিন্তু অনেকে গুলিয়ে ফেলে, তাই এই জিনিসটা কিন্তু ভালো করে তোমরা একবার দেখে আসবে, এই জিনিসটা কিন্তু দেখে আসবে ভালো করে। এটাই হয়ে যাচ্ছে আমাদের ডমিনেন্ট এর ব্যাপার স্যাপার। এটা আই গেস বুঝে গেলে এবার আমরা চলে আসছি আমাদের অ্যাভেঞ্জেড টপিক। হোয়াট ইজ দ্যাট? মোনোহাইব্রিড ক্রস। মোনোহাইব্রিড ক্রস অনেকের খুব পছন্দের জায়গা, মোনোহাইব্রিড ক্রস। তো আমরা মোনোহাইব্রিড ক্রসকে এবার একটু ভালো করে দেখে নেব। মোনোহাইব্রিড ক্রসটাকে আমরা এবার একটু ভালো করে স্টাডি করে নেব। তো হোয়াট ইজ মোনোহাইব্রিড ক্রস? আ মোনোহাইব্রিড ক্রস ইজ আ hybrid of two individuals with homozygous genotype which results in opposite phenotype for a certain genetic trait. দাদা একটু ইংলিশটা বেশি হয়ে গেল, দাদা হচ্ছে না, বেসিক বেসিক করে দেখবো চল। A monohybrid cross is a hybrid. একটা monohybrid cross হলো একটা হাইব্রিড ক্রস অফ টু ইন্ডিভিজুয়ালস, দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে একটা ক্রস উইথ হোমোজাইগাস জেনোটাইপ, যাদের কিনা হোমোজাইগাস জেনোটাইপ। এইবার আসছি আমি হোমোজাইগাস আর হেটেরোজাইগাসটা একবার বুঝিয়ে নিই। এই জায়গাটায় আমি হোমোজাইগাস পরে যে বললাম বোঝাবো, এখনই আমার বোঝানো জরুরি। হোমোজাইগাস, জিও ইউ, হোমোজাইগাস, এই স্পেলিংটা একটু আছে, HOMOZYGOUS, yes, homozygous and heterozygous, GOUS, homozygous and heterozygous। তো হোমোজাইগাস ক্ষেত্রে কি হচ্ছে, যখন ক্যাপিটাল টি অর কিংবা স্মল টি, হোমো কথার অর্থ কি, একই রকমের। যেমন হোমো কথার অর্থ একই রকমের অ্যালিল দুটো আছে, একটি জিনের একই রকমের দুটি অ্যালিল পাশাপাশি রয়েছে আছে একে অপরের সাথে, তো সেক্ষেত্রে আমরা সেটাকে বলছি হোমোজাইগাস। হোমোজাইগাস একই রকমের জিন রয়েছে, বা এটাকে আমরা ট্রু ব্রিডিং লাইন, এটাকে আমরা অনেক সময় আরও নামে চিনি, সেটা হচ্ছে ট্রু, TRUE, ট্রু ব্রিডিং লাইন আর পিওর, বা যেটাকে আমরা বাংলায় বলি, বাংলায় কি বলি, একটু আগেই বললাম, বলো তো কি বলি, বিশুদ্ধ প্রকর, বিশুদ্ধ প্রচ্ছন্ন, এটাই হচ্ছে হোমোজাইগাস, বিশুদ্ধই হচ্ছে আমাদের হোমোজাইগাস। আর হেটেরোজাইগাস মানে কি, হেটেরোজাইগাস কথার অর্থ ডিফারেন্ট বা ভিন্ন। তো ধরো একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, কিংবা যদি আমরা অ্যাক্সিয়াল আর টার্মিনালের ক্ষেত্রে দেখি, একটা ধরো অ্যাক্সিয়ালের জন্য একটা অ্যাক্সিয়াল, মানে যেটা এপিকাল বার্ডগুলোতে হচ্ছে, একটা টার্মিনাল, এরকম একটা এক্সিয়ালের জিন রয়েছে একটা টার্মিনালের জিন রয়েছে, মানে জিন তো না সরি এলিল, একটা জিনের দুটো এলিল, জিনটা হচ্ছে ফ্লাওয়ার পজিশনের জিন, আর
তার যে অ্যালিল দুটো, একটা এক্সাইল একটা টার্মিনাল, সেটা হচ্ছে তার অ্যালিল। তো এই অ্যালিলগুলো যখন দুটো ডিফারেন্ট টাইপের অ্যালিল থাকছে তখন সেটাকে আমরা বলছি কি হেটেরোজাইগাস কন্ডিশন। হেটেরোজাইগাস কন্ডিশন ইট ক্যান বি আমাদের ব্লাড গ্রুপের মধ্যে কোন পজিশনটা পড়ছে, IA IO ইন দিস কেস এটা হতে পারে, IB IO ইন দিস কেস এটা আমাদের হেটেরোজাইগাস কন্ডিশন, IA IB এটাও আমাদের একটা হেটেরোজাইগাস কন্ডিশন। তো যদি আমাদের হোমোজাইগাস কন্ডিশন বলতে হয় সেক্ষেত্রে আমরা বলবো IA এটা একটা কন্ডিশন, অর IB এটা আমাদের আরেকটা কন্ডিশন। তো এই কন্ডিশনগুলো দিকে হচ্ছে, এই কন্ডিশনগুলোতে আমাদের যে দুটো অ্যালিল সিমিলার হচ্ছে। তো এখানে ওটাই দেখো বলেছে যে মোনোহাইব্রিড ক্রস, একটা মোনোহাইব্রিড ক্রস হলো এক ক্রস, হাইব্রিড মানে ক্রস বিটুইন বা অফ টু ইন্ডিভিজুয়ালস উইথ হোমোজাইগাস জেনোটাইপ। হোমোজাইগাস জেনোটাইপের দুটি এরকম আছে, তাদের মধ্যে ক্রস হবে উইচ রেজাল্ট ইন অপোজিট ফেনোটাইপ, যারা কিনা অপোজিট ফেনোটাইপের বৈশিষ্ট্য দিচ্ছে অফ এ সার্টিন জেনেটিক ট্রেট। ধরো আমাদের জেনেটিক ট্রেটটা ধরে নিলাম লম্বা, মানে কি বলবো এটাকে, হাইট। হাইটের দুটো হোমোজাইগাস কন্ডিশন কি কি হতে পারে বলছে, TT অ্যান্ড স্মল টি, এই দুটো হতে পারে হাইটের। তো এটা কি বলছে যে হোমোজাইগাসের মধ্যে কন্ডিশন, তো ক্রসিং, তার মানে কি আমি এটাকে মোনোহাইব্রিড ক্রস বলবো? নো, এটাকে কিন্তু আমি বলছি না, এটাকে কিন্তু আমি মোনোহাইব্রিড ক্রস বলবো না। কেন বলছি পরে। বা যদি আমি এরকম করি TT ইন্টু TT, এটা কি আমি ক্রস বলবো, মোনোহাইব্রিড ক্রস? না, আমরা এটাকেও কিন্তু বলছি না। আমরা কোনটাকে বলবো মোনোহাইব্রিড ক্রস? আমরা মোনোহাইব্রিড ক্রস শুধুমাত্র এটা কি বলবো, টি টি ক্রস টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। কারণ কি বলেছে, কারণ বলেছে উইচ রেজাল্ট ইন অপোজিট ফেনোটাইপ, এদের ভিন্ন রকমের ফেনোটাইপ বা বাহ্যিক বৈশিষ্ট্য এদের ভিন্ন রকমের হতে হবে। এক্ষেত্রে এটাও লম্বা এটাও লম্বা, এক্ষেত্রে এটাও বেটে এটাও বেটে, তাহলে তো হচ্ছে না, ওদের অপোজিট হতে হবে। এক্ষেত্রে এ লম্বা এবং এ বেটে, এদের দুজনের মধ্যে যদি আমরা ক্রস করি তাহলে আমরা যেই ক্রসটা দেখবো সেটাই হচ্ছে মোনোহাইব্রিড ক্রস। এটা মেন্ডেলের একটা খুব বড় একটা ইয়ে। তো চলো ক্রসটা করে দিই, ক্যাপিটাল টি ক্রস স্মল টি। ওকে, এখান থেকে ক্যাপিটাল টি থেকে একটা গ্যামেট এলো ক্যাপিটাল টি, আর এখান থেকে আমাদের এলো স্মল টি। তো এদের থেকে আমি যদি করি, এটা আমাদের পিজেন মানে প্যারেন্টাল জেনারেশন, এগুলো গ্যামেট, GAMET গ্যামেট এরকম ভাবে আসলো। আর এখান থেকে আমরা F1 পেয়ে গেলাম ক্যাপিটাল টি স্মল টি। এটা একদম হয়ে গেল, ওয়েট, ক্যাপিটাল টি স্মল টি, এটা হয়ে যাচ্ছে আমার F1 জেন মানে F1 জেনারেশন। এখন এই F1 জেনারেশনের দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে যদি আমি ক্রস করে দিই, এর সাথে যদি আমি সেম টাইপ অফ ইন্ডিভিজুয়ালের আবার ক্রস করিয়ে দিই, তাহলে আমরা কি দেখতে পারবো সেটা আমরা একটু চেকার বোর্ডে দেখে নিই। বাই দ্য ওয়ে, এখান থেকে দু রকমের আসবে, ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকেও সেম ক্যাপিটাল টি স্মল টি। এই ক্যাপিটাল টির সাথে এলো TT, ক্যাপিটাল টি একবার এইটির সাথে এলো, হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। আবার সিমিলারলি এই টিটা একবার এখানটায় আসবে, ক্যাপিটাল টি স্মল টি, আর এখান থেকে আরেকটা আসছে স্মল টি। এটাকে যদি আমরা এখানে চেকার বোর্ডে বানিয়ে দেখি, ক্যাপিটাল টি স্মল টি, আমরা এরকম অনেকটা দেখতে পাই, এরকম ক্যাপিটাল টি স্মল টি, এই জিনিসটা আমরা দেখতে পাই চেকার বোর্ডে, এই জিনিসটা আমরা চেকার বোর্ডে দেখতে পাচ্ছি। দ্যাট ইনক্লুডস, আর এটা হচ্ছে আমাদের F2 জেন, বাই দ্য ওয়ে F2 জেনারেশন। এটাই বলছে যে ধরো আমাদের প্যারেন্টাল জেনারেশনে একদম পিওর লম্বা একজন ছিল, একজন পিওর বেটে ছিল, বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে, তারা গ্যামেট তৈরি করলো। তারা কি করলো, তাদের থেকে যে অফস্প্রিংটা আমরা পেলাম সেটা আমরা লম্বা পেলাম। কিন্তু সেরকম যখন দুটো লম্বাকে আমরা ক্রস করিয়ে দিচ্ছি ওরই মতন আরেকজনকে,
ধরো আমরা এই ক্রসটা করানোতে, ওয়েট 1 সেকেন্ড, এই ক্রসটা করানোতে আমরা কি পেলাম, আমরা এই ক্রসটা করানোতে ধরো এরকম ক্যাপিটাল টি স্মল টি এরকম 10টা ইন্ডিভিজুয়াল পেলাম। এই 10টা ইন্ডিভিজুয়াল থেকে দুটোকে যদি আমরা ক্রস করাই তাহলে আমরা কি দেখছি, সেখানে 3টে লম্বা হচ্ছে আর কি হয়ে যাচ্ছে, একটা 3টে লম্বা আর একটা বেটে। ব্যাপারটা কিরকম হচ্ছে, 3টে লম্বা হচ্ছে, এটা একটা, এটা একটা, এটা আরেকটা লম্বা, এটা আরেকটা লম্বা, 3টে লম্বা, একটা বেটে, বেটে, এগুলো হয়ে যাচ্ছে লম্বা, এগুলো হয়ে যাচ্ছে লম্বা। ওকে, তার মানে যদি আমরা এটা রেশিও বের করি, যদি আমরা এটা রেশিও বের করি, লম্বার রেশিও কি, লম্বা ইস টু বেটে, বেটে যদি আমরা রেশিও বের করি, বা টল ইস টু ডর, DWARF ডর, এই জিনিসটা যদি আমরা বের করি, ইন দ্যাট কেস উই উইল সি, আমরা কি দেখতে পারবো, আমরা দেখতে পারবো যে এই রেশিওটা হয়ে যাচ্ছে 3:1, এইটা হয়ে যাচ্ছে আমাদের 3:1, 3:1। যদি সিমিলারলি আমরা যদি জেনোটাইপে, জেনোটাইপ ফেনোটাইপ কি সেটা আমি এবার আসছি, জেনোটাইপ ফেনোটাইপ নিয়ে আসবো। এই টপিকগুলো আমি যদি পড়ানোর মাঝখানে তোমাদেরকে বলি তাহলে জিনিসগুলো তোমাদের মাথায় বেশি ভালোভাবে আসবে। যেটা বলছিলাম, ক্যাপিটাল টি কটা এলো, একটা, ক্যাপিটাল টি স্মল টি কটা এলো, দুটো, এবং স্মল টি কটা এলো, একটা। এটা হয়ে যাচ্ছে আমার জেনোটাইপের রেশিও। এটা হয়ে যাচ্ছে ফেনোটাইপ, PHENOTYPIC রেশিও, RATIO রেশিও, and this is our genotypic, TYIC genotypic রেশিও, RATIO হয়ে যাচ্ছে আমার ফেনোটিপিক রেশিও, হয়ে যাচ্ছে আমার জেনোটিপিক রেশিও। নাও হোয়াট ইজ দিস ফেনোটিপিক রেশিও অ্যান্ড জেনোটিপিক রেশিও, দাদা এটা একটু বলে দাও তাহলে একটু ভালো হয়। ফেনোটাইপ, ফেনোটাইপ যেটাকে বাংলাতেও আমরা ফেনোটাইপ বলি, খালি লিখি বাংলায়। ওকে, এই ফেনোটাইপ, হোয়াট ইজ দিস ফেনোটাইপ, ফেনোটাইপ মানে বাহ্যিক বৈশিষ্ট্য বা বাইরের বৈশিষ্ট্য, বাইরের বৈশিষ্ট্য। বাই দ্য ওয়ে, বাংলা হাতের লেখাটা কিন্তু খুবই বাজে, তাই এটাকে জাজ করবেন। তো ফেনোটাইপ মিন্স কি, কি কি বলবো, এখন বাহ্যিক বৈশিষ্ট্য বললে আমি এখন এটা ইংলিশটা ভুলে গেলাম, যা, অ্যাপিয়ারেন্স অফ, কি বলবো এটাকে, বাহ্যিক বৈশিষ্ট্য মানে ফেনোটাইপ হচ্ছে আমাদের আউটার, আউটার অ্যাপিয়ারেন্স, APPEARENC, আউটার অ্যাপিয়ারেন্স মানে বাহ্যিক বৈশিষ্ট্য বা বাহ্যিক যে বাইরের থেকে আমরা যদি দেখি তাকে কি দেখবো, তুমি বাইরের থেকে কি দেখে কি বলতে পারবে, এ পিওর লম্বা বা এ পিওর টল, এ ডর, এ হচ্ছে আমাদের বেটে বা কিছু, ওটা আমরা বাইরে থেকে থেকে বুঝবো না। তো আমরা বাইরে থেকে দেখে খালি কি বুঝবো, এ লম্বা এ বেটে, তার জন্য সেটা ফেনোটাইপ। এক্সাম্পল টল শর্ট, এক্সাম্পল যদি বলি আমি, টল অ্যান্ড শর্ট, SHORT শর্ট, এটা হচ্ছে আমাদের বাহ্যিক ফেনোটাইপিক। আর যদি আমি জেনোটিপিক বলি, জেনোটিপিক, জেনোটাইপ, জেনোটাইপ মানে কি, যে ভেতরের বৈশিষ্ট্য, ভেতরের বৈশিষ্ট্য, এমন বৈশিষ্ট্য, বা এটাকে আমরা বলি ইনার, কি বলবো এটাকে, জেনোটাইপ। জেনোটাইপ মিন্স আমাদের জেনেটিক কম্বিনেশন, জেনেটিক কম্বিনেশন। In this case, I would say example is TT, আমাদের ক্যাপিটাল টি স্মল টি, আমাদের স্মল টি স্মল টি, এইটা হচ্ছে আমাদের জেনোটাইপ। তো জেনোটাইপের আর জেনোটাইপের যে রেশিও সেটাকে আমরা বলছি কি জেনোটিপিক রেশিও, আর ফেনোটাইপের যে রেশিও সেটাকে আমরা ফেনোটিপিক রেশিও বলছি। আই গেস আম এনাফ ক্লিয়ার, এতটা আই গেস তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের মোনোহাইব্রিড ক্রস চলে গেল, মোনোহাইব্রিড ক্রস চলে গেল।
এটা হচ্ছে আমাদের মোনোহাইব্রিড ক্রস, তেমন কিছুই না, এই ক্রসটাই ছিল যে প্রথমে আমরা দুটো হোমোজাইগাস অপোজিট ক্যারেক্টারের দুটোকে ক্রস করাবো। ক্রস করি আমরা F1-এ যেটা পেলাম, F1-এর মধ্যে যদি আমরা ক্রস করিয়ে দিই তাহলে দেখতে পাবো যে একটা পিওর টল পাচ্ছি, দুটো মানে আমরা কি পাচ্ছি, পিওর নয় যেগুলো সেগুলোও পাচ্ছি, আর একটা পিওর ডট বা বেটে পাচ্ছি। এটাই হয়ে যাচ্ছে আমাদের আমাদের কি মোনোহাইব্রিড ক্রস। তো মোনোহাইব্রিড ক্রসের পরে আমাদের একটা জিনিস যেটা জানতে হবে, ব্যাক ক্রস অ্যান্ড টেস্ট ক্রস। ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস, এই জিনিসটা আমি একবার বেসিক ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিই। ধরো আমাদের প্রথমে কি ছিল, ক্যাপিটাল টি, এর সাথে আমরা কার ক্রস করেছিলাম, স্মল টি। এখান থেকে আমরা কি পাচ্ছিলাম, এখান থেকে আমরা পাচ্ছিলাম ক্যাপিটাল টি স্মল টি। আমি এখানে গ্যামেটগুলোকে দেখাচ্ছি না স্টুডেন্টস, গ্যামেটগুলোকে দেখাচ্ছি না। আমরা যদি এবার এরকম কাজটা করি যে ধরো এই যে ক্যাপিটাল টি স্মল টি রয়েছে, এটার সাথে যদি আমরা ক্যাপিটাল টি কিংবা স্মল টির সাথে যদি ক্রস করিয়ে দিই, ক্রস capital T small t into small t or capital T small t into small t, or আমি যদি বলি or দিয়ে যদি আমি বলি or f1 cos p, then it is, এই সব কেসেসে, এই সব রকম কেসেসে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নাথিং বাট ব্যাক ক্রস। আচ্ছা, আমাদের ব্যাক ক্রস যদি আমরা ক্যাপিটাল টির সাথে ক্যাপিটাল টি স্মল টি, কিংবা ক্যাপিটাল টি স্মল টির সাথে স্মল টি, কিংবা F1 এর সাথে যদি আমরা পি যেটাই বলো না কেন সেটা যদি আমরা ক্রস করাই, সেটাকে আমরা বলছি কি ব্যাক ক্রস। মানে আবার পেছন দিকে যদি ক্রসটা যায় সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ব্যাক ক্রস। কি বলবো, ব্যাক ক্রস। বাট যদি আমরা এই ক্যাপিটাল টি স্মল টি এর সাথে স্মল টি শুধু ক্রস করাই, ইফ উই কাদের ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল টি, और যদি আমি বলি F1 ইন্টু রিসেসিভ, আর রিসেসিভ অফ পি, তো সেক্ষেত্রে এটাকে আমরা বলছি কি টেস্ট ক্রস। মানে এটাকে আমরা এরকম একটা নাম দিলাম কেন, ব্যাক ক্রস টেস্ট ক্রস। দাদা এই জিনিসটা তো একটু ভালো করে বুঝতে হচ্ছে। তো ব্যাক ক্রস ভালো করে বুঝবে, ব্যাক ক্রস মানেটা কি, ব্যাক ক্রস মানেটা হচ্ছে যে যে ক্রসের পেছনের দিকে যাচ্ছে সেটাকে আমরা বলছি ব্যাক ক্রস, যেটা পেছনের দিকে যাচ্ছে। আর টেস্ট ক্রস যদি আমরা বলি, কাকে বলছি, টেস্ট ক্রস মানে যখন আমরা এটা জেনোটাইপ টেস্ট করি। ধরো তোমার কাছে একটা রয়েছে ক্যাপিটাল টি স্মল টি, আমি তোমাদেরকে এখানটায় দেখাচ্ছি, ক্যাপিটাল টি ইন্টু ক্যাপিটাল, সরি, যদি তুমি এটার সাথে একটা রিসেসিভের ক্রস করো, এরকম সে রিসেসিভ স্মল টি, আর একটা যদি তোমার রয়েছে ধরো ক্যাপিটাল টি স্মল টি ইন্টু তুমি যদি করো এটাকে স্মল টি, তুমি এই ক্রসটা করে যে আউটকাম পাবে, তুমি যদি এখানে দেখো যে সবকটাই এরকম আসছে, যে সবকটাই লম্বা হয়ে যাচ্ছে, তাহলে তুমি কি বুঝতে পারবে যে হ্যাঁ ইট ইজ পিওর। সেক্ষেত্রে তুমি বুঝতে পারলে যে এটা পিওর যদি সবকটাই লম্বা আছে। কিন্তু তুমি যদি এরকম দেখো যে কটা এলো লম্বা, অর্ধেক হলো লম্বা, অর্ধেক হলো বেটে, সেক্ষেত্রে তুমি বলতে পারবে নট পিওর। তো পিওরিটি জানার জন্য, যখন আমরা পিওরিটি জানার জন্য এই জিনিসগুলোকে ইউজ করতাম, পিওরিটি জানার জন্য আমরা টেস্ট ক্রসটাকে ইউজ করতাম। তো পিওরিটি জানার জন্য এটাকে আমরা কি বলছি, এটা এক প্রকারের টেস্ট আমরা বলতেই পারি, এটা এক প্রকারের পরীক্ষা আমরা বলতেই পারি। তো যেহেতু এখানটা আমরা এটাকে পরীক্ষা বলছি, যেহেতু আমরা এখানে টেস্ট করছি, তার জন্য এই ক্রসটার নাম পরবর্তীতে আমরা টেস্ট ক্রস রেখে দিই। এই পরীক্ষাটার নামই আমরা এটাকে টেস্ট ক্রস বলি। তাই তোমরা একটা যদি প্রবাদ শুনে থাকো, খুব ভালো করে তোমরা যদি শুনে থাকো, তাহলে তোমরা শুনবে এই জিনিসটা বলা হয় যে অল টেস্ট ক্রস
are back cross, but all back cross are not test cross. এই জিনিসটা কিন্তু ভালো করে দেখবে, মানে সব কটা টেস্ট ক্রসই একটা ব্যাক ক্রস, কারণ ব্যাক ক্রসে কি হচ্ছিল, ফরক পড়ছিল না, আমরা ডমিনেন্টের সাথেও ক্রস করাতে পারি, রিসেসিভের সাথেও ক্রস করাতে পারি, বাট ইন টেস্ট ক্রস কি হচ্ছে, শুধু আমরা রিসেসিভের সাথেই করাচ্ছি, তাই বলছি আমরা সব কটা টেস্ট ক্রসই ব্যাক ক্রস বলা চলে, কিন্তু সব কটা ব্যাক ক্রসকে আমরা টেস্ট ক্রস বলতে পারবো না, বলতে পারবো না। তো এবার আসছি আমরা লস বেসড অন মোনোহাইব্রিড ক্রস। তো মেন্ডেল কি করেছিল, এই মোনোহাইব্রিড ক্রসটা উনি পারফর্ম করেছিল। এই মোনোহাইব্রিড ক্রস উনি পারফর্ম করার পর উনি দুটো ল দিয়েছিলেন বা দুটো সূত্র দিয়েছিলেন, যেটাকে আমরা বলবো। এই সূত্র দুটি কি কি? সূত্রটা হচ্ছে প্রথম ল অফ ডমিনেন্স, এখানে দেখো লেখা আছে ল অফ ডমিনেন্স। তো ল অফ ডমিনেন্সটা আমরা একটু দেখে নিই। ল অফ ডমিনেন্স কি বলছে, ক্যারেক্টার্স আর কন্ট্রোল বাই ডিসক্রিট ইউনিট কল ফ্যাক্টরস স্ল্যাশ দিয়ে জিন। বাই দ্য ওয়ে, এই জিনিসটা আমি তখন বলতে ভুলে গেছি, যখন মেন্ডেল কিনা এই জিনিস পরীক্ষাগুলো করছিল তখন ডিএনএ কি, জিন কি, এসব নিয়ে কোনো ধারণাই নেই, কারোর কোনো ধারণা নেই। উনি বলেছিলেন যে একটা ফ্যাক্টর রয়েছে, একটা কোনো কিছু রয়েছে যেটাকে কন্ট্রোল করছে, যেটার একটা ডমিনেন্ট ভাগ হয়, একটা রিসেসিভ ভাগ হয়, এরকম ভাবে উনি বলেছেন। বাট ওনার সময় কিন্তু আমরা জিনের কোনো উল্লেখ পাইনি, তখনও জিন কি আবিষ্কার হয়নি, তখনও ডিএনএ কি আবিষ্কার হয়নি। ওকে, তো যেটা বলছে, তো ল অফ ডমিনেন্স কি বলছে, ল অফ ডমিনেন্স বলছে ক্যারেক্টার্স আর কন্ট্রোল বাই ডিসক্রিট ইউনিট কল্ড ফ্যাক্টরস অর জিনস। মানে কিছুই না, এটা জিন। ফ্যাক্টরস গুলো কি কি, ক্যাপিটাল টি একটা ফ্যাক্টর, স্মল টি একটা ফ্যাক্টর, তোমার যদি ব্লাডের ক্ষেত্রে বলা হয় আইএ একটা ফ্যাক্টর, আইও একটা ফ্যাক্টর, কিংবা আইবি একটা ফ্যাক্টর। এগুলোই বলা হচ্ছে, এগুলোই কি না করছে, একটা ক্যারেক্টারকে কন্ট্রোল করতে সাহায্য করছে। ওকে, ফ্যাক্টরস অকার ইন পেয়ার, এই জিনিসগুলো কিসে থাকছে, পেয়ারে থাকছে। এরকম না যে একটা টি থাকছে, হয় এটা টি থাকছে, টিটি হতে পারে, টিটি হতে পারে, স্মল টি হতে পারে, স্মল টি, কিংবা আমাদের যদি বলি আইএ হতে পারে, আইও হতে পারে, এরা পেয়ারে থাকছে, আইবি, আইও, সো অন এন্ড সো ফোর্থ। ফ্যাক্টরস গুলো এক তো কি বলছে, কিছু ডিসক্রিট ইউনিট বা ফ্যাক্টরস থাকছে যারা কিনা বিভিন্ন ক্যারেক্টারকে কন্ট্রোল করছে, এটা ফার্স্ট বলেছিল ল অফ ডমিনেন্সে। সেকেন্ড বলেছিল ফ্যাক্টর গুলো পেয়ারে বা জোড়ায় জোড়ায় থাকে। ওকে, আর আমাদের যে বলেছিল কি ইনডিসিমিলার পেয়ার মানে যখন পেয়ারগুলো একই রকমের ছিল না। ইন দিস কেস এখানে দেখো সিমিলার নয়, এখানটায় সিমিলার, এখানটায় সিমিলার, বাট এখানটায় সিমিলার নয়, কারণ কি একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, বা এটা একটা আইএ আইও একটা আইবি আইও, মানে দুটো আলাদা। এমন নয় যে দুটো বি আইবি, আইবি আইবি মানে কি, এই দুটো হচ্ছে সিমিলার। In a dissimilar pair of factor, one member of the pair is dominant, মানে একটা is dominant over অন্যটা। In this case, T dominant over T. In this case, IA dominant over IO. In this case, IB dominant over IO. এই জিনিসটাই বলা হয়েছে। ইন ডিসিমিলার পেয়ার, যখন পেয়ারটা ডিসিমিলার থাকে তখন একটা অপরটির ওপর ডমিনেন্ট হয়ে যায়, একটা অপরটিকে সাপ্রেস করে দেয়, একটা হচ্ছে ডমিনেন্ট আর একটা হচ্ছে ডিসেসিভ। বোঝা গেল? এটার উপরই বেস করে উনি এতগুলো ক্যারেক্টারের একটা চার্ট দিয়েছিলেন, যেটা আমরা আগে দেখলাম। এই জিনিসটারই উনি বলেছিলেন যে এটার উপরই বেস করে আমরা এই চার্টটা এতক্ষণ দেখলাম। আচ্ছা, বোঝা গেল? তো এবার আসছি আমরা ল অফ সেগ্রিগেশন। ল অফ সেগ্রিগেশন কি বলছে, দিস ল ইজ বেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট অ্যালিলস ডু নট শো এনি ব্লেন্ডিং মানে কি বলেছে, ধরো যদি ক্যাপিটাল টি ইন্টু স্মল টি আমরা করলাম, স্মল টি করে আমরা কি পেলাম, ক্যাপিটাল টি স্মল। হিসাব মতন এদের তো ব্লেন্ডিং হওয়া উচিত ছিল, এটা তো একটা মাঝারি হাইটের মিডিয়াম হাইট, তবে এটা কি হচ্ছে, এটা কিন্তু হচ্ছে না, ইজ নট হ্যাপেনিং। তাই এরা কোনো রকম ব্লেন্ডিং শো করছে না, এরা কোনো রকম ভাবে মিশছে না, এরা একটা ডমিনেন্ট হচ্ছে আরেকটা রিসেসিভ থাকছে। অ্যান্ড দ্যাট বোথ অফ দ্য ক্যারেক্টার্স ডু নট শো ব্লেন্ডিং, এখানে দাগ করে দিচ্ছি, ডু নট শো এনি ব্লেন্ডিং। এই সেম জিনিসটা তোমার বইও আছে, তোমাকে এটা লিখতে না চাইলে লিখবে না, এটা তোমার বইও আছে, তুমি এই জায়গাটা খালি আন্ডারলাইন করে দেবে।
ওকে, they do not show any blending and that both the characters, দুটোই ক্যারেক্টার, both the characters recovered as such in the F2 generation to one of this not seen in F1. মানে কি বলেছে, তোমরা এখন এটার থেকে আমরা যখন এটাকেই ক্রস করাচ্ছিলাম, এই জিনিসটাকেই ক্রস করাচ্ছিলাম কার সাথে, আরেকটা ক্যাপিটাল ডি স্মল ডির সাথে, আমরা কি পাচ্ছিলাম, টিটি টিটি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি আর হচ্ছে এই দুটোকে দেখবে এবার। এই ক্যাপিটাল টি স্মল টি এদের কি অস্তিত্ব ছিল F1 এ? এটা আমাদের F1, এটা আমাদের F2, আর এটা হচ্ছে পি। F1 এ কি এদের অস্তিত্ব ছিল? এই ক্যাপিটাল বিশুদ্ধদের কি F1 এ কোনো অস্তিত্ব ছিল না, বাট ওরা কিন্তু রিকভার হয়ে গেছে, ওরা কিন্তু আবার ফিরে এসছে কোথায়, তাদের একদম স্টেজে, যেটা কিনা তারা পি জেনারেশনে ছিল। তাই ওরা কিন্তু কোনো রকম ব্লেন্ডিং শো করলো না, কিন্তু তারা F2 জেনারেশনে তাদেরকে আবার একদম একই রকমভাবে দেখা গেল, যদিও বা তারা F1 এ প্রেজেন্ট ছিল না। এই জিনিসটাই বলেছে, আর এই জিনিসটাই আমরা এখানটায় দেখলাম, তো বোঝা গেল এটা, এটা কি ক্লিয়ার হয়েছে সবার? এটা কি ক্লিয়ার হয়েছে সবার? ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ, নাকি একটু ভালো করে বোঝাতে হবে? আই গেস আমার একটু লাইভের অভ্যাস রয়ে গেছে, তাই আমি সবাইকে এভাবে মাঝে মধ্যেই জিজ্ঞাসা করতে থাকি, সো সরি ফর দ্যাট। আমরা এবার চলে যাচ্ছি চলে আসছি। তো নেক্সট কি বলেছি? নেক্সট আমরা বলছি ইনকমপ্লিট ডমিনেন্স। হোয়াট ইজ দ্যাট? ইনকমপ্লিট ডমিনেন্স। ডমিনেন্স কোথায় দেখা যায়? ডগ ফ্লাওয়ার, or সন্ধ্যা মালতী, অথবা যদি আমরা বলি স্ন্যাপড্রাগন। স্ন্যাপড্রাগন এদের মধ্যে আমরা কি দেখতে পাই? এদের মধ্যে আমরা ইনকমপ্লিট ডমিনেন্স দেখতে পাই। ইনকমপ্লিট ডমিনেন্সটা কিরকম? তো চলো দেখে নেওয়া যাক। এই সন্ধ্যা মালতীতে দু রকমের ফুল হয়। ফুলগুলো কি কি? একটা হয়ে যাচ্ছে টকটকে লাল, এখানে একদম টকটকে লালটা নেই, তাই আমি এখানে অরেঞ্জ দিয়ে দেখিয়েছি, মানে কি এটা লাল আমি বুঝতে পারছি না। ওয়েট, এটা হচ্ছে একটা ফুল, একটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে আরেকটা ফুল। এই দুটো ফুল আমরা সন্ধ্যা মালতীর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লাল ফুল, একটা হচ্ছে সাদা ফুল। এখন এদের মধ্যে যখন আমরা ক্রস করিয়ে দিচ্ছি, তখন দেখছি কি হচ্ছে, এটাই আমাদের এখানে জানতে হবে। তো চলো দেখি। তো কি হচ্ছে, ধরে নিলাম আমাদের লালের জন্য যে জিনটা দায়ী সেটা হচ্ছে ক্যাপিটাল আর, আর আমাদের হোয়াইটের জন্য যে জিনটা দরকার সেটা হচ্ছে স্মল আর। ওকে, দেখি, একটা লাল ফুলকে আমরা নিলাম, পিওর রেড, লাল নিলাম একটা ফুলকে, আরেকটা আমরা হোয়াইট ফ্লাওয়ারকে নিলাম, লাল একটা নিলাম, একটা হোয়াইট, এদের দুজনের মধ্যে ক্রস করিয়ে দিলাম, আমি এখানে গ্যামেট বের করি, নাহলে তোমরা এই অভ্যাসটা করবে, গ্যামেট অলওয়েজ বের করবে। এখানে আমাদের রেড, এখানে আমাদের ক্যাপিটাল আর স্মল আর, এটা যখন আমাদের মিশে গেল এই দুটো গ্যামেট, তখন কি পেলাম আমরা পেলাম এই ক্যাপিটাল আর স্মল আর। মানে এটা কি? দাদা তুমি এরকম ভাবে আঁকলে হিসেব মতন, এদের যেহেতু আমি যদি এই হিসেব মতন যেহেতু আমরা ডমিনেন্স পড়ে এসেছি, ইন ডিসিমিলার পেয়ার যখন দুটো আলাদা রকমের হয়, তখন কি হয়, একটা অপরটির ওপর ডমিনেন্ট হয়। এই টাইমে যে মনে হয়েছিল যে হয় লালটা ডমিনেন্ট হবে, নয়তো হোয়াইটটা ডমিনেন্ট হবে, যে কোনো একটা ডমিনেন্ট হবে, কিন্তু আমরা দেখতে পেলাম কি, যে কোনোটাই ডমিনেন্ট হলো না, বরঞ্চ তাদের মাঝখানের একটা কালার চলে এলো। তাই সেটাকে আমরা কি বলছি? ইনকমপ্লিট ডমিনেন্স। এটাকে আমরা বলছি ইনকমপ্লিট ডমিনেন্স। কেউ বেশি ডমিনেন্ট নয়, কেউ কম ডমিনেন্ট নয়, তো এরকম যদি আরেকটা ক্যাপিটাল আর স্মল আর এর সাথে যদি আমরা ক্রস করিয়ে দিই, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানটা আমি চেকার বোর্ড করছি না, তোমরা কিন্তু অবশ্যই চেকার বোর্ড করে করবে। এখানটা আমি কি দেখতে পেলাম,
এখান থেকে আমরা দেখতে পেলাম একটা ক্যাপিটাল আর ক্যাপিটাল পাওয়া গেল, একটা আমরা কি পেলাম, একটা স্মল আর পেলাম, আর বাকি দুটো কি পেলাম, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর। তো দিস ইজ রেড, is white as usual, but these two are pink. These two are pink. এগুলো পিঙ্ক কালার হলো। এখানে কি ডমিনেন্সটা কি হয়ে গেল, ইনকমপ্লিট ওয়েতে পাওয়া গেল। এখানে আমরা ডমিনেন্সটা পেলাম কি ওয়েতে, ইনকমপ্লিট ওয়েতে, ইনকমপ্লিট ডমিনেন্স ইন ইনকমপ্লিট, ডমিনেন্স ডমিনেন্স ইজ ইনকমপ্লিট। ডমিনেন্সটা পুরোপুরি একদম ইনকমপ্লিট রয়ে গেছে, কমপ্লিট হয়নি, তার জন্য আমরা এটাকে বলছি এই জায়গা, এই যে এই ফেনোমেনটার নাম দিচ্ছি, এই ফেনোমেনাটার নাম ইনকমপ্লিট ডমিনেন্স, ডমিনেন্স NaNCE, ইনকমপ্লিট ডমিনেন্স। এবার আমরা দেখে নিচ্ছি কি কোডমিনেন্স। ওয়েট, কোডমিনেন্স, আর এটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক, এটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক। নেক্সট দিন আমরা বাকি টপিকগুলো ডিসকাস করবো। আমাদের বাকি কি রয়ে গেছে, ডাইহাইব্রিড ক্রস অ্যান্ড ডাইহাইব্রিড ক্রসের ল, লিঙ্কেজ, তারপর লিঙ্কেজ রয়েছে, রিকম্বিনেশন রয়েছে, আর পেডিগ্রি অ্যানালিসিস আর আ ফিউ ডিজিজেস। এই কয়েকটা জিনিস করে আমরা নেক্সট দিন আমাদের ক্লাসটাকে শেষ করে দেবো। তো এবার আসছি আমরা কোডমিনেন্সের ক্ষেত্রে। কোডমিনেন্সে কি হয়, কোডমিনেন্সের ক্ষেত্রে ধরো দেখা যায় কিরকম কোডমিনেন্সের ক্ষেত্রে, আমি তোমাকে কি এক্সাম্পল দিই। কোডমিনেন্সের ক্ষেত্রে আমাদের সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে ইন হিউম্যান ব্লাডে। তো হিউম্যান ব্লাডের টাইম পরে আসছি, হিউম্যান ব্লাডেরটা পরে আসছি। ধরো তোমরা এরকম গরু দেখেছো, মনে হবে ছাগল মনে হচ্ছে, ঠিক আছে ধরলাম ছাগলই, এটা ধরলাম ছাগলই, এটা ধরে নিলাম এটা ছাগলই একটা। তাহলে লেজটা একটু বেশি বড় হয়ে গেল, এতটা বড় হয় না ছাগলের লেজ ইউজুয়ালি। ওদিকে আছে ছাগলের পাটা একটু ইয়ে হয়ে গেল। তো তোমরা ধরো এখানে একটা ছাগল রয়েছে, ছাগলটা স্মাইলিং, এটা কুকুর হলো না ছাগল হলো, আই হ্যাভ নো আইডিয়া, হোয়াট এভার, যা হলো হলো, উই ডোন্ট, আমরা অতটাও ইয়ে করি না। তো এই ধরো একটা ছাগল রয়েছে, তোমরা ছাগলের সেক্ষেত্রে এরকম অনেক সময় দেখবে যে তার গায়ে অনেক রকম এরকম রয়েছে, তার গায়ে অনেকটা কালো রয়েছে, আবার অনেক জায়গায় এরকম সাদা প্যাচেস রয়েছে, সাদা ফার, অনেক জায়গায় কালো চুল রয়েছে, অনেক জায়গায় আবার এরকম সাদা ফার রয়েছে। বাট যাই হয়েছে, মানে এটা ছাগল হোক কিংবা কুকুর হোক, বেশ কিউট হয়েছে, কিউট কা জামানা হয়, অ্যাস্থেটিক, অ্যাস্থেটিক গোট। তো এই যে রয়েছে এটা কি, এর মধ্যে কি আমরা কি দেখতে পাচ্ছি, এর মধ্যে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফার দেখতে পাচ্ছি। এক্ষেত্রে কি হয়েছে, এর শরীরে দুটো জিন ছিল এই ফারের কালারের জন্য, ফার অথবা এই বাইরের যে আউটার যে চুলগুলো হয় এটার কালারের জন্য এর কাছে দুটো জিন ছিল। একটা ছিল হচ্ছে ব্ল্যাক, একটা ছিল হোয়াইটের জন্য। এই ব্ল্যাক আর হোয়াইটের জিন দুজন একসাথে যখন এসছে, ভাবা হয়েছিল কি হবে, যে কোনো একজন প্রকাশ পাবে, এই দুটো যখন একসাথে এসছে, ভাবা হয়েছিল এই পজিশনে যে কোনো একজন প্রকাশ পাবে, হয় গোটাটাই ব্ল্যাক হয়ে যাবে, নয় গোটাটাই হোয়াইট হয়ে যাবে। আফটার অল তারা হচ্ছে, এটা আমি লিখে দিচ্ছি, এটা ব্ল্যাকের জন্য ব্ল্যাক ফার, ব্ল্যাক অ্যান্ড এটা হোয়াইট, ব্ল্যাকের জন্য এটা, হোয়াইটের জন্য এটা। তো তা ভাবা হয়েছিল যে হয় এটা ব্ল্যাক হবে, হয় এটা ব্ল্যাক,
নতুবা হোয়াইট, যে কোনো একটা তো হতে হবে, ডিসিমিলার পেয়ার ভাই। কিন্তু দেখা গেল কোনোটাই হলো না, এটা ব্ল্যাক হলো না এটা হোয়াইট হলো, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল বোথ। ব্ল্যাক ফারও থাকছে আবার হোয়াইট ফারও থাকছে। দিস ইজ এন এক্সাম্পল অফ কো ডমিনেন্স, মানে যখন ডমিনেন্স দুটো একসাথে আসছে, ডমিনেন্স গুলো যখন একসাথে আসছে তখন সেটাকে আমরা বলছি কি কো ডমিনেন্স, মানে একসাথে কোঅপারেট করছে একে অপরের সাথে, বোথ যখন আসছে এটাকে আমরা বলছি কি কো ডমিনেন্স। দেয়ারফর উই কল দিস ডমিনেন্স। কো ডমিনেন্সের প্রাইম এক্সাম্পল, prime example of codominance. কোডমিনেন্সের প্রাইম এক্সাম্পল কি যদি আমাকে দিতে বলে, কো এক্সাম্পল প্রাইম এক্সাম্পল হচ্ছে এবি ব্লাড গ্রুপ। এবি ব্লাড গ্রুপ, কেন আমরা এবি ব্লাড গ্রুপকে বলছি, কারণ এবি ব্লাড গ্রুপের কেসে জেনোটাইপ যদি আমরা দেখি, জিনোটাইপ TYPE, জেনোটাইপটা কি হয়ে যাচ্ছে IA IP, IA and IB। ইন দিস কেস আমাদের মনে হয়েছিল হয় আই ব্লাড গ্রুপ হয়তো এ হবে, এ গ্রুপ, এ গ্রুপ নতুবা বি গ্রুপ, যে কোনো একটা হওয়ার কথা ভাই, ডিসিমিলার পেয়ার, বাট কি হলো না এটা এ গ্রুপ হলো না এটা বি গ্রুপ হলো, এটা হয়ে গেল এ বি গ্রুপ, মানে যেখানে বোধ প্রকাশ পেল এ বি। আলটিমেটলি কি হয় যে এ যেটা আছে এটা যে এক রকমের ধরো প্রোটিন কোড করে, আর আইবি এটাও এক রকমের প্রোটিন বানাচ্ছে আমাদের শরীরে। তো ইউজুয়ালি কি হয় যখন ডিসিমিলার পেয়ারে একটা প্রোটিনের উপর ডমিনেন্ট হয়ে যায়, তার জন্য আমরা বলি একটা জিন একটা অপরের জিনটার উপর ডমিনেন্ট। বাট ইন দিস কেস কি হয় দুটো প্রোটিনই একসাথেই প্রকাশ পাচ্ছে, তাই এক্ষেত্রে আমরা এটাকে বলি এবি গ্রুপ, GRP গ্রুপ। এটা প্রাইম এক্সাম্পল অফ কোডমিনেন্স, কোডমিনেন্স, কোডমিনেন্স। বোঝা গেল, বোঝা গেল? am I clear, am I clear, am I clear guys? তো আজকের মতন আমি এতটাই রাখবো, আজকের মতন আমি এতটাই রাখতে চাচ্ছি। আজকে আর আমরা বেশি কিছু করতে চাচ্ছি না, ফার্স্ট ক্লাস খুবই ছোট থাক, কনক্লুডেড থাক। আজকে আমরা বেসিক্সে অনেক সময় দিয়েছি, বেসিক্সগুলো তাই ভালো করে দেখবে, আই উড সে বেসিক্সগুলো, এই যে ইনহেরিটেন্স কাকে বলছি, ভেরিয়েশন কাকে বলছি, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে করে, সেগুলো তোমরা তো সৌম্যদীপ স্যারের কাছে পড়বে। তবে এই যে ডিএনএ স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ওকে। তবে সেলের কোথায় থাকছে, ক্রোমোসোমই কেন, বা জিন কাকে বলছি, এমআরএনএ কাকে বলছি, প্রোটিন কাকে বলছি, কনসেপ্ট অফ জেনেটিক্স কি, জিন কি, দেখো এই জিনিসগুলো যদি তুমি প্রথমবার পড়ে থাকো, মোস্ট প্রবাবলি তুমি প্রথমবার পড়ছো না, আমার যতদূর মনে হওয়া উচিত তোমার এটা প্রথমবার পড়া নয়। বাট যদি তুমি প্রথমবার পড়ে থাকো, আই উড সে যে তুমি কি করবে, তুমি এই জিনিসগুলোকে একবার থরলি দেখবে। তার জন্য কিন্তু আমি আজকে বেশি পড়াইনি, তার জন্য আমি একদম বেশি পড়াইনি, একদম অল্পের মধ্যে দিয়ে গেছি, বেসিক্সের মধ্যে দিয়ে গেছি। কারণ তোমাদেরকে যদি নতুন হও তাহলে বেসিক্সগুলো ক্লিয়ার করো, আর নেক্সট ক্লাসে আমরা একদম ফুল ফোর্সে একদম বাকিগুলো করে একদম গোটা চ্যাপ্টারটাকে কনক্লুড করে দেবো। আর তেমন কিছু বাকি নেই আমাদের। ডাইহাইব্রিড ক্রস খুবই ইম্পর্টেন্ট, ওটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের, ডাইহাইব্রিড ক্রস। তারপরে আসছে হচ্ছে আমাদের ডাইহাইব্রিড ক্রসের ল, সেটা হয়ে গেলেই ইনক্লবিড ডমিনেন্স, কোডমিনেন্স তো আমরা দেখে নিয়েছি। মাল্টিপল অ্যালিলিজম ওই বেসিক কয়েকটা জিনিস আছে, লিঙ্কেজ, রিকম্বিনেশন, এইগুলো দেখেই পেডিগ্রি অ্যানালিসিস অ্যান্ড আমাদের ডিজিজেস সব করে আমরা খুব ইজিলি খুব তাড়াতাড়ি নেক্সট দিনের সেশনটাকে কনক্লুড করে দিতে পারবো। তো আজকের মতন এতটাই স্টুডেন্ট, নেক্সট দিন আমরা শুরু করবো ডাইহাইব্রিড ক্রস থেকে নেক্সট টপিক, ইনহেরিটেন্স অ্যান্ড ইনহেরিটেন্স অফ টু জিনস বা ডাইহাইব্রিড ক্রস। তো টিল দেন কিপ ওয়াচিং, লেটস ইমপ্রুভ অ্যান্ড তোমাদের পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাও। এইটুকুনি বলার ছিল আজকে। তো আজকের মতন এতটাই স্টুডেন্ট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে, টাটা।